আমরা শিল্পকলা একাডেমির বাহাসের পঞ্চম পর্বে এসেছি। নতুন বাংলাদেশ পথ কোথায়? তো এই বাহাসে আজকে আমরা চলে এসেছি রওনক জাহানের বাসায়। তার আমাদের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান, তার সম্পর্কে কোনো ইন্ট্রোডাকশন আমাদের দরকার নেই, কাজে আমি সরাসরি প্রশ্নের পর্বে চলে যাচ্ছি। আপনি এক আলোচনায় বলেছিলেন যে জাতির জন্য একটা সামগ্রিক রূপরেখা থাকতে হয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তার পরিচয় আর সামগ্রিক রূপকল্পের পথ কিভাবে খুঁজে পাবে? নতুন বাংলাদেশের পথ কোথায় আপনি মনে করেন? সেটা বেশ কয়েকবারই হোঁচট খেয়েছে। আমরা ৭২ সালে যখন স্বাধীন হলাম তখন মনে হয়েছিল আমাদের, যারা তখন আমরা তখন অ্যাডাল্টস, মানে মুক্তিযুদ্ধ দেখেছি, তখন আমাদের মনে হয়েছিল যে আসলে আমাদের গণতন্ত্রের যাত্রাটা খুব মসৃণই হবে। কারণ হচ্ছে যে তার আগের ২৫ বছরের পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, আমাদের স্বাধীনতার আন্দোলন, মুক্তিযুদ্ধ, সবটা আমরা ভেবেছি যে আমরা তো সবাই গণতন্ত্রের পথেই আছি। কিন্তু আমরা স্বাধীনতার পরেই দেখলাম যে আসলে কিন্তু আমাদের সেই যাত্রাটা প্রথমেই আমরা আরম্ভ করলাম একটা মাল্টি পার্টি পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে। তারপরে আমরা দেখলাম আমরা একটা একদলীয় শাসনে চলে গেলাম। তারপরে যেটা একেবারেই অভাবনীয় ছিল, যে আমরা প্রায় ১৫ বছর সামরিক শাসনের ভেতরে চলে গেলাম। কারণ এটা অভাবনীয় এই জন্য বলছি যে ৬০-এর দশকে যখন আমাদের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন সবার উপরে উঠছিল, তখন পাকিস্তানে একটা সামরিক শাসক ছিল আইয়ুব শাহের বিরুদ্ধে। অতএব বাংলাদেশে আমরা কখনোই ভাবিনি যে একটা সামরিক শাসন এত তাড়াতাড়ি আমরা সামরিক শাসনের মধ্যে পড়ে যাব। তারপরে ১৫ বছর পরে যখন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসন আমরা ফেলে দিলাম, আবার গণতন্ত্রের পথে আমরা হাঁটতে আরম্ভ করলাম। বেশ আশা ছিল। দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার পালাবদলও হলো, কিন্তু আমরা জানি আবার আমরা ২০০৭-এ গিয়ে আবার সেটা আমরা সময় মতো নির্বাচন করতে পারলাম না। আবার একটা সেনা সমর্থিত কিন্তু সিভিলিয়ান গভর্নমেন্ট আসলো। আবার ২০০৮-এর শেষে নির্বাচন করে আবার নতুন আশা, দিন বদলের আশা নিয়ে আমরা আবার গণতন্ত্রের পথে হাঁটলাম। তারপরে আবার আমরা তিনটা আমরা দেখলাম অগ্রহণযোগ্য এবং একচেটিয়া নির্বাচন, যেটা একটা নির্বাচনের নামে প্রহসনী, এবং তারপরে আবার আমাদের গণ অভ্যুত্থান। কিন্তু এগুলা সব অতএব যে আমাদের দেশের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন গত ৫৩ বছরে হয়েছে, কিন্তু যেই দুটো জিনিস আসলে আমরা করতে পারিনি এবং সবসময় মানুষের মনে আকাঙ্ক্ষা আছে, সেটা একটা হচ্ছে গণতন্ত্র, যেটা আমাদের লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধেরও লক্ষ্য ছিল, রাজ্যের স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য ছিল। আরেকটা হচ্ছে একটা সুশাসিত সরকার, আইনের শাসন। অতএব এইটা নিয়ে কিন্তু আমি বলবো যে গত ১৫ বছরে এই দুটোর ব্যাপারে এখানে যে আমাদের ঘাটতি আছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমার মনে হয় দেশে একটা এই ব্যাপারে ঐক্যমত আছে যে আসলে আমাদের ভবিষ্যতের ভিশনটা কি, যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমরা একটা আইনের শাসন চাই, আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো শাসন চাচ্ছি না। এখন যদিও বা একটা ভিশন থাকতে পারে, আমাদের যে জিনিসটা এখন ভেবে দেখতে হবে যে এইটা তো আমাদের এই আকাঙ্ক্ষা তো ছিল, কিন্তু আমরা বারে বারে কেন পারছি না, আসলে বাধাগুলা কি ছিল, এবং সেই বাধাগুলা
আহ, আমরা কি করে আহ, আহ, এইবার আমরা অ্যাড্রেস করতে পারবো, সে বাধাগুলাকে কি করে আমরা। এখানে আমি বলবো যে প্রথম থেকেই আমরা যেটা দেখেছি যে আমাদের মধ্যে আহ, এই গণতান্ত্রিক আইন কিংবা যে অভাব আছে তা নয়, কিন্তু যেটা গণতান্ত্রিক চর্চাটা হচ্ছে না। আপনি আইন যাই বলুক, কিন্তু আপনি যারাই ক্ষমতায় যাচ্ছেন তারা হয় আইনটা অমান্য করে কিংবা আইনের ফাঁক ফোকর দিয়ে তারা অগণতান্ত্রিকভাবে ব্যবহার করছেন তাদের ক্ষমতা, এবং তারা এটা করে পার পেয়েও যেতে পারছেন। তার মধ্যে আমি বলবো যে যেটা সবথেকে বেশি বড় বাধা, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক উপায়েও সামরিক শাসকরা গণতান্ত্রিক উপায়ে আসেনি, কিন্তু যারা রাজনীতিবিদ এবং সিভিলিয়ান পলিটিশিয়ান যারা হয়তো নির্বাচিত হয়েও ক্ষমতায় গেছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা যেই কাজটা করেছেন সেটা হচ্ছে তারা রাষ্ট্রীয় ক্ষমতাটা ব্যবহার করে নিজেদের স্বার্থে, নিজের দলীয় স্বার্থে ব্যবহার করে অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চেয়েছেন। এবং এটা একেবারেই গণতন্ত্রের যে স্পিরিট সেটার অন্য যাচ্ছে। এবং এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুটো প্রধান একটা উপায় ছিল। একটা আমরা দেখেছি যে নির্বাচন, এই যেটাকে আমরা বলি ইংরেজিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং এটা আমি বলবো যে প্রথম ৭৩-এর নির্বাচনে কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে। সামরিক শাসকরা আসার পর থেকে মিলিটারি যে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসেস যেগুলো ছিল তাদেরকে ব্যবহার করা আরম্ভ হয়ে গেল, এবং তারা তখন মানে পুরো দেশেরই একটা ছক বেঁধে একদম সিস্টেমেটাইজভাবে তারা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আরম্ভ করে দিলেন, যে কোথায় কতটা যে জিতবে সে কতটা সিট পাবে, তারপরে যে একটা ফেক একটা অপোজিশন বানানো, অপোজিশন থেকে লোক নিয়ে আসা। অতএব ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এই যে একটা চর্চা, এটা আমি বলবো যে রাজনৈতিক একটা চর্চা, সেটা একটা আমাদের গণতন্ত্রের জন্য একটা বিরাট একটা প্রতিবন্ধকতা হলো। আরেকটা যে স্ট্র্যাটেজি করেছিল সেটা হচ্ছে যে ক্ষমতায় গিয়ে আবার অগণতান্ত্রিকভাবে ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন, রাজনৈতিক সমর্থন গঠন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সমস্ত আবার প্র্যাকটিস যে চর্চা আরম্ভ হয়ে গেল, এবং সেটা আমি বলবো যে ৭০-এর দশক থেকে আরম্ভ হয়েছে। অতএব এখন যদি আমরা গণতন্ত্রের পথে এবার যদি আমরা ভাবি যে এবার আমরা আসলে খুবই ফোকাসডভাবে আমরা এখন এটার দিকে মনোযোগ দেব, যে এবার আমরা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আসলে আমরা কমিটেড, তাহলে আমাদেরকে এই কয়েকটা বিষয় দেখতে হবে। যে ক্ষমতায় গিয়ে যে যাতে নাকি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করা যায়, দলীয় দল গঠন করে সমর্থক বাড়ানো না যায়। আর কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে এখন যেটা হবে, আমরা তো নির্বাচনের কথা ভাবছি, যে জিনিসটা মানে আমাদের হয়নি সেটা হচ্ছে যে যদি আমরা গণতন্ত্র কথা ভাবি, এবং বিশেষ করে আমরা যদি ভাবি যে অনেকগুলা দল এখানে অংশগ্রহণ করবে, নির্বাচন হবে, এটাতে কম্পিটিশন তো আছে, প্রতিযোগিতা হবে, মতবিরোধ থাকবে, কিন্তু এই কম্পিটিশনটা এটা একটা রুলস অফ দ্য গেমের মধ্যে থাকতে হবে, যেখানে সবার এগ্রিমেন্ট থাকবে। আমরা যদি একটা খেলার উপমা দিই, যে মনে করুন ফুটবল খেলা হচ্ছে কি ক্রিকেট খেলা হচ্ছে,
হার জিত আছে, লোকে পার্টিসিপেট করছে, কিন্তু একটা আইন মেনে সেটা সবাইকে পার্টিসিপেট করতে হবে, এবং সেখানে আবার একটা রেফারি থাকবে, এবং কিংবা সে যা বলবে এবং শেষ পর্যন্ত কে হারলো কে জিতলো সেটা মানতে হবে, যে হেরেছে তাকে গিয়ে মাত দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে মনে করুন এই যে রুলস অফ দ্য গেম যেটা, এটাতেই যারা গণতান্ত্রিক যে কম্পিটিশন হচ্ছে সেটাতেই তারা এগ্রি করতে পারছে না। প্রথম থেকে আমাদের দেশে নির্বাচন হয়েছে, যারা হেরেছেন তারা সেই হারটা মেনে নিতে পারেননি, এবং যারা জিতেছেন তারপরে যেটা আরেকটা মানে যেটা বলা হয় যে উইনার টেক্স ইট অল, আমাদের এই যে এটাও আরেকটা রাজনৈতিক চর্চা, এবং সেটাও তখন তারা গণতন্ত্র থাকলে একটা বিরোধী দল তো থাকবেই, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করলে সেখানে তার গণতন্ত্র হলো না, কিন্তু আমাদের চর্চাটা এটাই হয়েছে। অতএব আমি বলবো যে এখন আমি যেটা দেখছি যে এখন আমাদের অনেক কথাবার্তা হচ্ছে যে আমরা ভবিষ্যতে কোন দিকে যাব, কিন্তু আমি যেটা দেখছি যে কথাবার্তা খুব বেশি হচ্ছে যে নতুন বিশেষ করে সংস্কারের কথায়, যে যে নতুন আইন করা কিংবা সংবিধানের এটা বদলাও ওটা বদলাও, কিন্তু আমি বলবো যে সবথেকে বেশি কোনো আইন করে, যেখানে আমরা দেখছি আইন করলেও আইন ইমপ্লিমেন্টেশন হয় না, আইন করে শুধুমাত্র আরও যা আছে আমাদের এক্সিস্টিং আইন সেটাই মানা হচ্ছে না, আর তারপরে আরও আইন করে বিশেষ কিছু আগানো যাবে না। অতএব তার থেকে বরং কেন আইন মানা হচ্ছে না, কি করে আমরা আইন ভঙ্গ করে পার পেয়ে যাচ্ছি, এই যে বললাম যে আমাদের যে পলিটিক্যাল রাজনৈতিক যে চর্চাগুলা, যেটাকে আমরা অন্যভাবে রাজনৈতিক সংস্কৃতিও বলতে পারি, মানে আমাদের অন্য দেশের গণতান্ত্রিক এক একটা নর্মস আছে, সব কিছু জিনিস তো আপনি লিখিতভাবে দিতে পারেন না। ইংল্যান্ডে তো কনস্টিটিউশন একটা লিখিত কনস্টিটিউশনের নাই, আমেরিকার কনস্টিটিউশনটা খুব একটা ছোট। অতএব যে গণতান্ত্রিক ব্যবহার বলতে কি বোঝা যাচ্ছে, আচার আচরণ কী রকম, এটা সম্বন্ধে যদি সবাই একমত না হয় এবং এটা সম্বন্ধে যে এই চর্চাটা যদি মানুষ না করে, যারা বিশেষ করে রাজনীতিবিদরা, তাহলে তো মানে আগানো যাবে না। অতএব আমার মনে হয় যে এখন যে জিনিসটার উপরে আরও বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে যে আমাদের যে এই যে চর্চাগুলা কীরকম খারাপ ছিল, এবং সেটা আমার মনে হয় সবাই জানে যে যে যখন ক্ষমতায় গেছে তারা তাদের অগণতান্ত্রিকভাবে তাদের প্রভাব বিস্তার করেছে। আমরা একটা নতুন কথা আমরা শুনেছি, প্রভাবশালী, তারপরে তারা অগণতান্ত্রিকভাবে নির্বাচন করতে এগুলো মানে টাকা পয়সা পেশি শক্তি এগুলা দেখিয়েছেন। অতএব এগুলাকে আমাদেরকে বন্ধ করতে হবে। এখন যেটা বড় প্রশ্ন হবে যে যারা এখন তরুণ সমাজ, ছাত্র সমাজ অনেকেই হচ্ছে একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, এবং আমি বলবো এটা একটা ভালো দিক যে আমরা অনেক বছর ধরে ভাবছিলাম যে আসলে হয়তো বা আমাদের তরুণ সমাজ আর রাজনীতিতে একদম এমন মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে তারা রাজনীতিতে কোনো ইন্টারেস্টই নেবেন না, তারা চাকরি বাকরি এগুলাই করছেন। অতএব কিন্তু আমাদের দেশে যতগুলা মানে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান আন্দোলন হয়েছে, সবই কিন্তু তরুণ সমাজটাই করেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে করে, এবং তাদের করা উচিত, কারণ ভবিষ্যৎটা তো তাদের, এবং তারা যদি নাকি কি কেমন ভবিষ্যৎ, তাদের স্বপ্নটা কি, সেটা কে স্বপ্ন বাস্তবায়ন করা, স্বপ্ন দেখা, স্বপ্ন বাস্তবায়ন করা, এগুলা হচ্ছে তরুণ সমাজকেই করতে হবে। নিজেদের আমাদের সময়ে আমরা আমাদের স্বপ্নটাকে, মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে আমরা বাস্তবায়িত করতে পেরেছিলাম, আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আমরা করেছিলাম। এখনকার এরা যা স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন করা তাদের কাজ। কিন্তু একটা জিনিস আমার মনে হয় এবার এখন তাদেরকে একটু দেখাতে হবে, সেটা হচ্ছে তারা যে অন্যরকম নতুন বাংলাদেশে
অন্য রকমের রাজনীতি করবে, যে ধরনের রাজনীতি আমরা এতদিন দেখে অভ্যস্ত। সেটা তাদের আচার আচরণে, কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে। যেমন এর আগে তরুণ সমাজ যারা ছাত্র রাজনীতি বা অন্য রাজনীতি করছিল, প্রথম দিকে 50-60-এর দশকের নয়, আমি বলবো যে এই গত 30-40 বছরে আমরা যা দেখে আসছি, যে সেখানে তারা হয়তো বা কোনোখানে যেতে হলে তারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, বা তারা প্যাজেরো নিয়ে যাচ্ছে, তাদের ছাত্রদের হাতেও অনেক টাকা পয়সা আছে, তারা টেন্ডারবাজিতে ঢুকে যাচ্ছে। অতএব এখন যারা নতুনভাবে রাজনীতিতে আসছে তাদেরকে দেখাতে হবে যে তারা ওই ধরনের রাজনীতির মধ্যে আর যাচ্ছেন না, যেটা হচ্ছে যে টেন্ডারবাজির রাজনীতি, তাড়াতাড়ি টাকা পয়সা করার রাজনীতি, তারা ভিআইপি এবং ভিআইপি হিসাবে প্রভাব একটা বিস্তার করা, তারপরে একটা শক্তি প্রদর্শন করা, যেটা আমরা দেখে এসছি গত 15 বছরে কিংবা তারও আগে। অতএব আমি বলবো যে এই সব জিনিসগুলাকে খুব মানে মন দিয়ে, যেহেতু আমি এই চর্চাটার উপরে জোর দিচ্ছি, আইন করা থেকেও বেশি যে মানুষের চোখে প্রতীয়মান হতে হবে। কারণ কি, মানুষ এখন প্রায় এত রকম মানুষকে জিজ্ঞাসা করলে মানুষ বলবে যে আমরা সব দলই দেখেছি, রাজনীতি এরকমই, রাজনীতিবিদ এরকমই, বিশ্বাস হারিয়ে ফেলেছে। অর্থাৎ মানুষের যে অন্য ধরনের রাজনীতি এবং রাজনীতিবিদ যে সম্ভব আছে, এটাকে চাক্ষুষ দেখাতে হবে। এবং সেই জন্য আমি বলবো যে এই চর্চাটা তাদের করতে হবে। এবং সবার চেয়ে বেশি যে মনে রাখতে হবে যে আমাদের যে স্বপ্ন, যে কি আমি যদি মুক্তিযুদ্ধের কথাই বলি, আমাদের স্বাধীনতার কথাই বলি, এটা প্রায় 25 বছর লেগেছে এবং অনেকে এটার পিছনে লেগেছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখন যদি আমরা গণতন্ত্র করতে আমরা চেয়েছি কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা ওরকমভাবে একটা বিরাট শক্তি গণতান্ত্রিক চর্চা করে মাঠের থেকে ভুল পথে না গিয়ে ওরকমভাবে a group of people didn't stay the course। এবং আমি বলবো এখন যদি সত্যিকারে গণতান্ত্রিকভাবে আমরা অন্য পথে যেতে চাই, বাস্তবায়ন দেখতে চাই, তাহলে সময় লাগবে। কিন্তু একটা নতুন যারা আসছেন তাদেরকে এই মাঠে এই নতুন স্বপ্ন, নতুন ধরনের রাজনীতিটাকে দেখাতে হবে তাদের কার্যক্রমে, এবং বিশেষ করে তাদেরকে আদর্শর সঙ্গে কিছু পলিসিস, কোন পথে কোন উপায়, আমি যেটা বললাম কিসের কোন ফাঁক ফোকর দিয়ে এই যে একটা অটোক্র্যাটিক হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা কিভাবে বন্ধ করব। এত বছর মানুষ তো আইনের শাসনে ছিল না, তারপরে তো দেশ চলেছে, মানুষ কে কাকে চেনে, এটা ব্যবহার করে, টেলিফোন ব্যবহার করে আইন ভেঙে পার পেয়ে গেছে এবং তাড়াতাড়ি কাজও হয়েছে। এখন আপনি সবাইকে যদি আইনের নিচে আনতে চান, তাহলে আপনাকে আবার ডেমনস্ট্রেট করতে হবে যে আপনি সবাই সঙ্গে সমানভাবে ব্যবহার করছেন এবং কাজটাও তাড়াতাড়ি আগাচ্ছে। যদি 5 বছর দেরি হয়ে যায় তাহলে মানুষ বলবে আমি 5 মাসে কাউকে একটা ঘুষ দিয়ে কাজটা করে নিতে পারতাম 5 দিনে। হ্যাঁ, অতএব এটা সবসময় খেয়ালে রাখতে হবে যে দেশের বেশিরভাগ লোক হচ্ছে 2 দিন কাজ না করলে তাদের ঘরে ভাত উঠবে না, এবং তাদের জন্য তাদের জীবিকা, তাদের চাহিদা কি করে আমরা প্রাধান্য রেখে সেইগুলাকে আগিয়ে নিয়ে যেতে পারবো সেটা। এবং সেখানে আরো দুটো প্রধান জিনিস, আমি অনেকক্ষণ লম্বা করে কথা বলছি, দুঃখিত। সেটা হচ্ছে যে দুটো কাজ যে কোনো সরকারের জন্য আমি বলবো যে স্বপ্ন আছে, গণতন্ত্র এগুলো সবই আছে, ঠিকই আছে, এটা হচ্ছে একটা উন্নত মানের চিন্তা, কিন্তু মানুষ সরকারকে করে
প্রধান সরকারের একটা কাজ, সেটা হচ্ছে আইন শৃঙ্খলার জন্য। আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা যখন রাষ্ট্রবিজ্ঞানের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়াই, যে যে কেউ ওই হবসিয়ান স্টেটে থাকতে চায় না, মানে মানে মানুষ তো স্বাধীনভাবে, যদি সবাই স্বাধীন হয় তাহলে তো মারামারি লেগে যাবে। অতএব মানে মানুষ সরকার গঠন করে এই জন্য যে কিছু আইন কানুন করে আইন শৃঙ্খলা রাখবে, সবাই মিলে তাহলে ওইটার মধ্যে আবদ্ধ থাকতে পারবে। অতএব এই জন্য আমি বলবো যে কোনো সরকারের এই প্রধান কাজ হবে এই আইন শৃঙ্খলা সেটা যাতে থাকে। সব মানুষের নিজেদের জীবিকা যেটা করতে হবে সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই জিনিসটাই মানে বিশেষ করে গরিব মানুষের সেটা দেখতে হবে। আর গণতন্ত্রের যে কথার যেটা মূল যেটা, সেটা হচ্ছে যে আপনার সিভিল মানে আপনার বাক স্বাধীনতাটা, আপনি কিছু প্রধান হচ্ছে আপনি যদি আপনার যে একটা জিনিস পছন্দ হচ্ছে না, কিন্তু সেই জিনিসটা আপনি যদি বলতেই না পারেন, সেই জন্য বাক স্বাধীনতাটা এনশিওর করা সেটা হচ্ছে খুবই দরকার। এবং ইনস্টিটিউশনস গড়া এবং এগুলা তারপরের ব্যাপার, কিন্তু আপনি প্রথম হচ্ছে আমি এটা পছন্দ করছি না, এই জিনিসটা বলবারও যদি আপনার স্বাধীনতা না থাকে তাহলে তো আপনি আগাতেই পারছেন না। অতএব দিস আর এ নাম্বার অফ এলিমেন্টস, এবং এটা এই সব অনেকগুলা জিনিসই বাধাগ্রস্ত হয়েছিল। আমি বলবো যে এখন নতুন বাংলাদেশ গড়তে গেলে তাহলে এই সমস্ত জিনিসে মন দিতে হবে। কিন্তু আমি বলছি যে এই বিভিন্ন উপাদান, আমরা কি চাই, আমাদের কি স্বপ্ন, এগুলা প্রায় যে বেসিক যেই স্বপ্নগুলা, এগুলার মধ্যে আমার মনে হয় অনেক ঐকমত আছে। এগুলাকে এক করে বিশেষ করে আমরা কিছুটা পথ যদি আগিয়ে দেখাতে পারি যে হ্যাঁ আমরা এটা করতে পেরেছি, সেটাও আমার মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে দেখুন আমাদের যে দক্ষিণ এশিয়ার যে অন্যান্য দেশ আছে, শ্রীলঙ্কা আছে, ভারত আছে, নেপাল আছে, এই সমস্ত দেশে অনেক রাজনৈতিক, তাদের মধ্যেও অনেক উত্থান পতন এগুলা হয়েছে, কিন্তু তাদের নির্বাচন ব্যবস্থাটা নিয়ে, ইলেকশন ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না এমন। এখন আমরা যদি, এবং আমি তো বলছি যে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে গেলে আপনাকে নির্বাচন করতে হবে, কিন্তু এখন মানুষের যে নির্বাচন প্রক্রিয়াটার উপরেই বিশ্বাস হারিয়ে ফেলেছে। অতএব আপনার এই বিশ্বাসটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। অতএব কিছু কিছু ছোট ছোট স্টেপ যদি আমরা নিতে পারি এবং আগাতে পারি, আমার মনে হয় সেটাকেও আমি একটা অ্যাচিভমেন্ট হিসাবে আমি দেখি। যে আমাদের দেশে অনেক সময় লোকে প্রায় কিছুই হলো না, কিছুই হয়নি, ও একদম ঢালাওভাবে বলতে থাকে, হ্যাঁ স্বাধীনতা হলো তারপরেও কিছুই হলো না, এমনভাবে কথা বলতে থাকে। আমি সবসময় বলি যে স্বাধীনতার যুদ্ধটাই করেছিলাম স্বাধীনতার জন্য, স্বাধীনতা তো আমরা হয়ে গেছে, সেটা একটা মেন গোল ছিল। তারপরে কিছুই হয়নি এমনও না, যারাই আমরা ছিলাম আমরা দেখেছি তখন মানুষ কি পরিমাণ দরিদ্র ছিল, শিক্ষার হার কীরকম ছিল, স্বাস্থ্যের অবস্থা কেমন ছিল, মেয়েদের অবস্থা কেমন ছিল, তার থেকে তো আমরা অনেক দূর আগিয়ে এসেছি। অনেক ব্যাপার হয়নি, কিন্তু অনেক কিছু তো হয়েছে। তেমন আমি বলবো যে এই যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে মাত্র 5 মাস গেছে, অতএব কিছুই হয়নি কিংবা এরকম নিরাশ হওয়ারও আমি কিছু দেখি না। জিনিসটা অনেক দেশে এরকম অভ্যুত্থানের পরে আরও অনেক মারামারি লেগে যায় বিভিন্ন গ্রুপের মধ্যে, স্থিতিশীলতা আসে না, অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বিশেষ করে একটা সরকার যদি 15-16 বছর থাকে, আমাদের অনেকেই কিন্তু অনেক ধৈর্য দেখাচ্ছেন। অতএব আমি বলবো আমাদের অর্জনগুলো মনে রাখতে হবে, কিন্তু চ্যালেঞ্জগুলোকে খুব ভালোভাবে
আমাদের আইডেন্টিফাই Identify করে করতে হবে। কিছু প্রায়োরিটাইজ করে কয়েকটা জিনিস আমি সবগুলাকে সমাধান করা যাবে না, প্রায়োরিটিসগুলা কি এটাকে ঠিক করে যেখানে সবার ঐক্যমত আছে ওইগুলাতে আগানো আমার মনে হয় দরকার। আপনি কয়েকটা কথা বলেছেন যেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যেমন আপনি বলেছেন যে আমাদের সামগ্রিক রূপকল্পের ভেতরে স্বৈরাচার নয় গণতন্ত্র খুব গুরুত্বপূর্ণ এক, এবং এই বিষয়ে আমাদের ঐক্যমত আছে। সুশাসন, আইনের শাসনটা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়ে ঐক্যমত আছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং জীবিকা বাধাগ্রস্ত না হয় যে দরিদ্র মানুষের কথা বলেছেন সেরকম একটা ব্যবস্থা গ্রহণ করা। এইটা যদি একটা প্রাথমিক, আরও কিছু অনেক থাকতে পারে, প্রাথমিক রূপকল্প বলি, তার প্রথমে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গণতন্ত্র। এখন গণতন্ত্র আমার কাছে যেটা খুব জানতে আগ্রহ হচ্ছে আপনার কাছ থেকে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে, গণতন্ত্রের জন্ম বাংলাদেশে নয়, ইউরোপ থেকে, এবং এটা এসছে কলোনিয়াল সময়ে, এবং আমরা কিন্তু চর্চা করেছি। অদ্ভুত লাগে আমার কাছে ভারতে, শ্রীলঙ্কায়, এই দক্ষিণ এশিয়ার ভেতরে ভারতে শ্রীলঙ্কায় গণতন্ত্রের যে চর্চাটা ওরা যেটা করতে পেরেছে সেটা পাকিস্তান বাংলাদেশে কখনোই হতে পারলো না। এর পেছনে আমি প্রথমে কিছু যদি ভাবি যে অর্থনীতি বা শিক্ষা কিভাবে কাজ করে, নাকি অন্য কিছু, এখানে সংস্কৃতি চলে আসে, আমার জীবন ধারণের চিন্তা, আমরা কিভাবে জীবনটাকে দেখি, এখানে কি কোনোভাবে আমাদের ধর্মের সাথে আমাদের কোনো চিন্তা বা সাংস্কৃতিক অন্য করে যে দৈনন্দিন জীবনের কোনো উপাদান আছে আমাদের এখানে, যে কারণে পাকিস্তান বাংলাদেশে হলো না এই গণতান্ত্রিক প্র্যাকটিসটা, অথচ ভারতে হলো এবং শ্রীলঙ্কায় হলো একদিক, আর অন্যদিকে আমাদের এখানে দুর্নীতি হয়েছে। কিন্তু অন্যদিকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তরুণ সমাজ আমরা পেয়েছি, নতুন ধরনের রাজনীতি করতে যাচ্ছে, কিন্তু হয়নি। তাহলে কেন কেন আমরা বারবার এরকম বাধাগ্রস্ত হচ্ছি গণতন্ত্রের চর্চায়, অথচ ভারতে হচ্ছে না বা শ্রীলঙ্কায় হচ্ছে না? এর কি কোনো আমাদের জনগোষ্ঠীগত সামগ্রিক সাংস্কৃতিক উপাদান কিছু আছে আমাদের জীবনযাত্রায় বা আমাদের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থায়? এগুলা তো আপনি অনেকগুলা প্রশ্ন করলেন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সেগুলো না করে আমি বলি যে আপনি যদি ভারতবর্ষের 1947 সাল দেখেন এবং শ্রীলঙ্কা দেখেন, ওখানে যে যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছিলেন, সেই লিডারশিপটা কিন্তু আপনি যেটা আগে বললেন যে এটা আমাদের ধারণাটা, গণতন্ত্রের ধারণাটা আমরা ইংল্যান্ডের কাছ থেকে নিয়েছি, কেমন যে পার্লামেন্টারি ইংল্যান্ডে যেমন ছিল সেরকম। এবং ওখানে যেমন লিডারশিপ আপনি যদি দেখেন যে ভারতে জওহরলাল নেহরুর একটা বিরাট একটা রোল ছিল। উনি নিজে ইংল্যান্ডে স্কুলে পড়েছেন, তারপরে কেমব্রিজে পড়েছেন, কেমন উনি নিজে একটা ফ্যাবিয়ান সোশ্যালিস্ট ধারার মানুষ ছিলেন। এবং ভারতে শুধু যে নেহরু তাই নয়, তখনকার যে আরও অনেক লিডাররা ছিলেন যারা বহু বছর রাজনীতির সঙ্গে ছিল। কংগ্রেস নিজে একটা পুরনো একটা দল, এবং তাদের অনেকেই কিন্তু ওই ধরনের মানে পশ্চিমের যে গণতন্ত্রের যে চর্চা সেটার সঙ্গে অভ্যস্ত ছিলেন। অতএব তারা এসে প্রথম দিকে বিশেষ করে আমি বলবো যে এটা যাতে নাকি ওই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা হয় সেটার একটা তারা চেষ্টা করেছেন। ভারতে একটা যেটা সুবিধা আরেকটা ছিল যে কংগ্রেস একটা বড় একমাত্র ন্যাশনাল পার্টি ছিল, এবং প্রথম প্রায় 14 বছর তো নেহেরু বারবার ফ্রিলি ইলেক্টেড হয়ে এসছেন। ওনার ওরকম কোনো ন্যাশনাল কোনো একটা অপোজিশন মানে ছিল না। অতএব উনি গণতন্ত্রের চর্চা অনেকটা করেছেন সেখানে, এবং ইনস্টিটিউশনগুলা মানে পার্লামেন্ট যাতে কাজ করে সেখানে মনে করুন ওদের কনস্টিটিউশনের যিনি আম্বেদকর, অতএব ওনাদের ফ্রন্ট। শ্রীলঙ্কাতে তো মনে করুন ওই ধরনের একটা ওয়েস্টার্ন এডুকেটেড এলিট, সেটাও ভারতেরও আগে ওরকম ছিল। অতএব গণতন্ত্রের ধারণা চর্চাটা প্রথম একটা ছোট গ্রুপের মধ্যেই ছিল।
তারপরে ভারতেরও গণতন্ত্র, মানে ওরা কিছু ইনস্টিটিউশন যেমন ইলেকশন কমিশন এগুলোকে করে যেতে পেরেছে। ভারতের যে সিভিল সার্ভিস, সেটাও সেই কলোনিয়াল সিভিল সার্ভিস, যে ওরা নিউট্রাল থাকবে। তারপরে যখন আরো বেশি মানে গণতন্ত্রের প্রসার হলো, ভারতেরও গণতন্ত্রের মধ্যে তখন ওই যে মানে অনেক যারা মেম্বার অফ পার্লামেন্ট, তার বোধহয় 1/3 বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে এরকম, এবং ওখানেও টাকা পয়সার খেলা, তারপরে এই পেশি শক্তি এগুলা চলে আসলো। কিন্তু ওরা কিছু ইনস্টিটিউশন, যে এরা ইনস্টিটিউশনগুলোকে মানে একটা পার্টি নিজস্ব স্বার্থে ব্যবহার করতে পারে না, পার্টিজান হিসাবে। অতএব সেখানে ইলেকশন কমিশন, ওদের যে প্রথম দিকে যে জুডিশিয়ারি ছিল, তারপরে সিভিল সার্ভিস, বহু বছরের ওদের একটা ট্র্যাডিশন ছিল, অতএব সেগুলাকে ওইভাবে ওরা স্থাপন করতে পেরেছে এবং এটা শ্রীলঙ্কাত হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের স্বাধীনতাটা তো নেগোশিয়েটেড ভাবে, আমাদের যে বিরাট তফাৎ ভারত এবং শ্রীলঙ্কার থেকে, সেটা হচ্ছে যে আমাদের তো একটা মুক্তিযুদ্ধ করে শেষ পর্যন্ত স্বাধীনতা আনতে হয়েছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক দলগুলা সাউথ এশিয়ার কায়দায় কনস্টিটিউশনাল পলিটিক্সেই মনে করুন অভ্যস্ত ছিল, যেখানে আপনি রাস্তায় মানে অহিংসভাবে আপনি আন্দোলন করবেন, তারপরে শান্তিপূর্ণভাবে একটা নেগোশিয়েটেড, সেটা তো হলো না। ওটার তো একটা ব্রেক হলো আমাদের, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ করতে হলো, তারপরে অনেকগুলা মানে গ্রুপিংস তখন হলো। কিন্তু আমি একটু অতএব আপনার পুরো কথার পুরোটা আমি উত্তর এখন দিতে পারবো না। আমাদের রাজনীতিতে এই কয়েকটা সমস্যা, সেটা মানে ভারতেও আছে, কিন্তু আমাদের এখানে খুবই প্রকট। সেটা হচ্ছে যে দেখুন, যে খুব পার্টি যখন হয়, কিন্তু পার্টির মধ্যে কিংবা যে কোনো ইনস্টিটিউশনেই অনেক ওই যে গ্রুপিং হয়ে যায়, ছোট ছোট ফ্যাকশনস, এবং এটা নিয়ে লেখাও আছে যে বেঙ্গল পলিটিক্সের মধ্যে খুব ফ্যাকশন থাকে। হ্যাঁ, আর এই যে এই ফ্যাকশনে একজন আরেকজনকে তখন মানতে চায় না, এবং সেরকম সময় তখন যেটা হয় যে কেউ কারো কথা শুনছে না, সবাই খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, তারপরে একটা বিরাট একটা একটা একজন ওই যে ডাইনেস্টিক লিডার কিংবা একটা ক্যারিজম্যাটিক লিডার, তার কথা আবার সবাই শুনছে। তো কিন্তু যদি এই ফ্যাকশনসগুলোই যদি একটা আইন কিংবা রুলস মেনে চলতো, যে যেমন বলছি পার্টির ভিতরেই যদি একটা ইনার পার্টি ডেমোক্রেসি থাকতো, যদি তারা ভাবতো অন্যান্য দেশে যা হয় যে মতবিরোধ থাকবে, তারপরে ইলেকশন করে ঠিক করা যাবে কে নেতা হবে, এখানে তো আর তা হচ্ছে না, মারামারি খুনাখুনি, এবং তারপরে একটা সুপ্রিম লিডারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। অতএব এখানে আমাদের দেশে এই উপদলীয় কোন্দলগুলা পার্টিগুলার মধ্যে আমি বলবো যে এটাই যে ওই যে এক ব্যক্তির উপরে এটার একটা মানে দিচ্ছে, এবং এটা ভারতে আমরা যেটা দেখছি, কংগ্রেস এতদিনের পুরনো দল, কিন্তু তাহলেও তারা শেষ পর্যন্ত ওই ডায়নাস্টিক ওটার বাইরে যেতে পারছে না। এটা বাংলাদেশে আমি দেখছি যে মানে রাজনীতি দলগুলাকে যদি আমি গণতান্ত্রিক করতে চাই, এটা একটা বিরাট একটা বাধা। আরেকটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কথা যেহেতু হচ্ছে, সেজন্য বলছি যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির একটা দিক হচ্ছে যে ছোটোখাটো উপদলীয় ছোট ছোট ফ্যাকশন, যে কোনো বড় অর্গানাইজেশনের মধ্যে করতে গেলেও তারপরে ওই ফ্যাকশন হয়ে যায় খুব, আর ফ্যাকশনাল লিডারগুলা নিজেদের মধ্যে আর কোনো রুলস দিয়ে কনফ্লিক্ট রেজলিউশন করতে পারে না। আরেকটা হচ্ছে যে আমাদের পলিটিক্সের মধ্যে সবসময় কিন্তু এই যে কনফ্লিক্ট রেজলিউশনের জন্য এটা একটা ওই যে ভায়োলেন্সটা সবসময় লো ডিগ্রি এবং হাই ডিগ্রি ভায়োলেন্স সবসময় আমাদের দেশে আছে, এবং বিশেষ করে মানে বেঙ্গল পলিটিক্সের একটা ট্র্যাডিশন এবং অনেক দিন ধরে এটা চলে। এবং এটাও আমি বলবো যে এই আপনি যদি গণতান্ত্রিকভাবে চলতে চান, গণতান্ত্রিক ইনস্টিটিউশনস গড়তে চান, তাহলে এইভাবে
এত উপদলীয় কোন দলের শেষ পর্যন্ত মারামারি খুনাখুনি করে আপনি কনফ্লিক্ট রেজলিউশন করছেন, তো সেরকম করতে হলে সেটা, কারণ আমি তো বললাম গণতন্ত্র মানে বহু মত থাকবে, আপনাকে আলাপ আলোচনা করে নির্বাচনের মাধ্যমে কনফ্লিক্টগুলা রেজলিউশন করতে হবে। কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু যে হেরেছে তাকে সর্বহারা করে নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। দ্যাট যে হেরেছে সে হয়তো আবার 5 বছর পরে আবার জিততেও পারে। হ্যাঁ, এইভাবেই তো সাধারণত গণতন্ত্র হয়। কিন্তু আমাদের দেশের এই দুটো জিনিস উপাদান, মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতির, এটা একটা সমস্যার সৃষ্টি করছে। আমি পরের প্রশ্নে যাই তাহলে। আমাদের বাক স্বাধীনতা ও নাগরিক সমাজের কণ্ঠস্বর কি এখন বেড়েছে বলে আপনি মনে করেন? আমরা কি ভিন্নতা নিয়ে জনপরিসরে খোলামেলা আলোচনা করতে পারি? আমরা হাজার নদীর দেশ, তাই হাজার স্রোত বা বাঁককে গ্রহণ করার মতন সমাজকে আমরা গড়তে পেরেছি? আর না পারলে কিভাবে পারতে পারি? আমি বলবো যে নিশ্চয়ই এখন গত 15 বছরে যখন এই সাইবার সিকিউরিটি, ডিএসএ, এই সমস্ত আইন ছিল, মানুষকে গুম করে নেওয়া হচ্ছিল, টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল, প্রিন্ট মিডিয়া, বেশ কয়েকটি বড় প্রিন্ট মিডিয়া অনেক রকম চাপের মুখে ছিল। অতএব সেই তুলনায় এখন তো আর সেগুলো নেই। অতএব মানুষ এখন আরও অনেক স্বাধীনভাবে কথা বলতে পারছে। আগে গত 15 বছরে যে স্টেট ইনস্টিটিউশনসগুলা মানুষের বাক স্বাধীনতাকে উপরে একটা চাপ সৃষ্টি করছিল। এখন আমি যা শুনছি, আমি ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া এগুলো আমি কিছু দেখি না, এবং আমি ওটার মধ্যে আমার কোনো প্রেজেন্সও নাই, আমি জানিও না। কিন্তু আমি শুনেছি যে এখন যেটা অনেকের মনে একটা ভীতি সৃষ্টি করছে কিংবা রেস্ট্রেইনিং, সেটা হচ্ছে নাকি কেউ কিছু বলে কি যেন কি ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে ওর সামথিং, আমি জানি না ঘটনাটা কি। এবং অনেকেই বলছেন যে আমরা এটার ভয়ও মানে কথা বলতে পারছি না। এটা আমার কাছে একটুখানা মানে আমার মনে হয়েছে এটা আমাদের চিন্তা করে দেখতে হবে। এই জন্য যে আগে তো মনে করুন ভয়টা তো মানে একটা ফিজিক্যাল ছিল, আপনাকে গুম করে নিচ্ছে পারে, আপনাকে জেলে নিয়ে যেতে পারে এসব, কিংবা কেউ আসলো মানে তখনকার যে দল, প্রধান দলের যে ইয়াঙ্গার ছাত্র দল কিংবা ছাত্রদের যে লীগ, তারা এসে হয়তো বা একটা অস্ত্র দেখাচ্ছে, এ সমস্ত করছে। এখন আপনাকে ওই রকম ফিজিক্যাল কোনো কিছু করতে হচ্ছে না, কিন্তু আপনাকে যেটাই হোক, যে ট্যাগ জিনিসটা কি জানি না, যাই হোক, সেটা দিয়ে একটা থ্রেট দিয়েই মানুষের মুখ নাকি বন্ধ করে দেওয়া যাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে কি যে ওই যে সেলফ সেন্সরশিপ মানুষ করছে, আগেও করছিল। এখন এটা হচ্ছে যে এক হচ্ছে যে আপনি একটা চর্চা কিংবা একটা জিনিস, মানুষ ভয়ের কালচারের মধ্যে গত 15 বছর ধরে খুব বেশি ছিল, ক্রমশ বেশি হয়ে যাচ্ছিল। অতএব একটা ভয়ের কালচার থেকে আপনি বেরোলেও মানুষ অনেক সময় যে আসলেই আমরা বেরিয়েছি কিংবা আরেকটা থ্রেট, এই ধরনের আমার মনে হয় ভয় আছে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াটা, আমি নিজে অতটা ভালো জানি না, কিন্তু আমি বলবো যে সোশ্যাল মিডিয়া যত রকম মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে, তারপরে যা তা মানুষের বলা হচ্ছে, এইগুলা সম্বন্ধে আমার মনে হয় যে এটা কিভাবে মানে রোধ করা যাবে, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আর এখন আমি যেমন বলবো যে এটা নিয়ে আরও চিন্তার ব্যাপার এই জন্য, দেখুন যে আমেরিকার মতন দেশে, যেটা একটা সুপার পাওয়ার, যেখানে ট্রাম্পের মতন একজন এখন মানে আসলে তো ইলেকশন জিতেই উনি আসলেন, কিন্তু তিনি যে ধরনের কথাবার্তা আনসিভিলভাবে লোকজনকে গালাগালি করে কথাবার্তা বলেন এবং বলে পার পেয়ে যাচ্ছেন, তা আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমি
যতটা শুনেছি যে খুব সোশ্যাল মিডিয়াতে খুবই আনসিভিলভাবে কথাবার্তা বলা হয় এবং মানুষকে একদম মানে ওরকম ভীষণ ডিভাইসিভভাবে বলা হচ্ছে। অতএব এটা কিভাবে কন্ট্রোল করা যাবে আমি জানি না। এটা নিয়ে আমার মনে হয় ভাবতে হবে যে বাক স্বাধীনতা আছে ইন থিওরি, স্টেট কিছু আপনাকে আটকাচ্ছেন না, কিন্তু আপনি তো একটা ভিজিল্যান্টি সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছেন। তো এখন এই ভিজিল্যান্টি সিচুয়েশনে আপনি যদি পড়ে যান তাহলে তো এখানে নাগরিক সমাজ এবং আমরা যারা সবাই মানে স্বাধীনভাবে কথা বলতে চাই, আমাদের মধ্যে যা একটা কিছু আমার মনে হয় এগুলা নিয়ে একটা কোনো একটা ঐক্যমত করতে হবে যে এটা চলতে পারে না। কারণ মানে এই যে ভিজিল্যান্টে যে জিনিস যখন হয় সেখানে একটা মব লিঞ্চিং মতন একটা মনোভাব সৃষ্টি হয়, হ্যাঁ, এবং সেটার সঙ্গে তো আইনের শাসন তো চলতে পারে না, মব মেন্টালিটি যদি হয়ে যায় আর কি। তো এইগুলা যে হেট্রেড মঙ্গারিং এই সমস্ত অনেক রকম জিনিস, মানে আমি বলছি যে মানুষের মধ্যে ভালো দিক আছে, খারাপ দিকও আছে, কেমন, কিন্তু আপনি যদি মানুষের এই খারাপ প্রবৃত্তিগুলাকে খুব মানে উঠতে দেন এবং ছাপিয়ে না রাখেন তাহলে সমাজের জন্য ভীষণ বিপত্তি আমার মনে হয়। এখানে আবার আপনার ওই কথাটা, রাজনৈতিক সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, সেটা তো বটে, সেটা তো বটে, কারণ আসলে শেষ পর্যন্ত তো এইগুলা সব কিছুই মানে মানুষ করছে যে একটা হয়তো পলিটিক্যাল এবং প্রভাবের জন্য, প্রভাব বিস্তার করবে, ক্ষমতায় যাবে, কিন্তু এখন ক্ষমতায় যাওয়াটাই বাকি, ক্ষমতায় যাওয়াটাই আগে মনে করুন, আগে মানে কি আমি বলবো 30s-এ 40s-এ 50s-এ যখন আমরা রাজনীতি সম্বন্ধে বেশ একটা ভালো ধারণা ছিল, 60s-এ তখন আমরা ভাবতাম রাজনীতি মানে জনসেবা করার জন্যই মানুষ যাচ্ছে, পাবলিক সার্ভিসের জন্যই যাচ্ছে। কিন্তু এখন তো প্রতীয়মান যে শুধু আমাদের দেশে না, আমি তো বলছি যে আমেরিকার মতন দেশেও, যে ট্রাম্প যখন এসে গেল, যে রাজনীতিটা করছেই যে আমি ক্ষমতা দখল করব, ক্ষমতা দখল করে আমি এবং আমার কিছু ক্রোনি আছে তাদের মধ্যে আমি টাকা পয়সা এগুলা আরও মানে জমিয়ে ফেলবো, যাতে আমি এবং আমার গ্রুপ আর যাতে আর ক্ষমতা থেকে না পড়ে। হ্যাঁ, তো এটা তো একেবারেই মানে মানে গণতান্ত্রিক মনোভাবের একেবারে উল্টো দিকে। অতএব এই আমি তো বলছি এই পলিটিক্সটা থেকে আমরা এগুলা সব কিছুই, আপনি যেমন সোশ্যাল মিডিয়া তো একটা টেকনোলজি, কেমন একটা কিন্তু এখন দেখুন কিছু লোক তো এই টেকনোলজিটাও তো এটা একটা খারাপ কাজে তারা ব্যবহার করে ফেলতে পারছে তো, কেমন, হ্যাঁ, তো এখন আমরা কি করে ভালো কাজে ব্যবহার করতে পারবো, আবার রাজনীতিকে ওই সার্ভিস এটার মধ্যে আনতে পারবো, এগুলো আমাদেরকে, আমি তো বলছি আমার কোনো অ্যান্সার নেই, আমি শুধু সমস্যাগুলো দেখছি। আমার মনে হয়, এবং আমরা সবসময় একটা কথা বলতাম যে ওই নতুন প্রজন্মকে ভাবতে হবে, আমার দিন তো শেষ, অতএব আমাকে অতটা চিন্তা করতে হবে না, কিন্তু এরা তো আরো 40-50 বছর 60 বছর বেঁচে থাকবে, কিংবা 70 বছর লাইফ এক্সপেক্টেন্সি, হয়তো এখন যারা 30 বছরে আছে ততদিনে লাইফ এক্সপেক্টেন্সি 100 বছর হয়ে যাবে, কেমন, তার মানে তাদের আরো 70 বছর বেঁচে থাকতে হবে, তাদের ভাবতে হবে যে তারা কিভাবে বেঁচে থাকবে। আমি পরের প্রশ্নটা যাচ্ছি যে সংবিধানের সংস্কারের প্রস্তাবনায় একটা মূলনীতি আছে যে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা, সেটা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কিভাবে সম্ভব? এই জন্য আমি বলছি যে এখানে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন উঠেছে ফ্যাসিবাদের উপকরণ হিসেবে একদিকে, আবার অন্যদিকে সামাজিক রাজনৈতিক চর্চা, ধর্মের প্রভাব, বিশেষ করে ইসলামের অমীমাংসিত প্রশ্ন নিয়ে, অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তো আপনি কি মনে করেন যে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা কিভাবে সম্ভব, বা মূলনীতি যেটা আমাদের বহুত্ববাদী সমাজ ব্যবস্থা, সেটা আমাদের এই প্রেক্ষাপটে কিভাবে দেখতে পারি? না, প্রথম কথা হচ্ছে যে মানে বহুত্ববাদ, প্লুরালিজম, এটা তো সমাজে আছে, কেমন,
আমরা বাঙালিও আছি, তার সঙ্গে আমাদের বিভিন্ন আদিবাসী গোষ্ঠী আছে, অতএব এটা তো আছে। এখন কথা হচ্ছে যে এটাকে স্বীকার করা এবং সমানভাবে যাতে তারা ট্রিটেড মানে হয়। কিন্তু আমার মনে হয় যে আমাদের কনস্টিটিউশনে এমনিতেও আছে যে সব নাগরিকের সমান অধিকার আছে। অতএব কিন্তু যে আমাদের যেটা হয় যে সমান অধিকার একটা আপনার আইনে দেওয়া আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা। অতএব যারাই সমাজে পিছিয়ে পড়া মানুষ কিংবা যাদেরকে আমরা ভাবি সো কল্ড মাইনরিটিস, প্রিভিলেজ নয়, এবং তারা ওই আইনের চোখে সমান হলেও তারা সমানভাবে ট্রিটেড হচ্ছে না। অথচ এখানেও আমি বলবো যে সেটার জন্য দেখুন 70-এর দশকে যতটা আমাদের তখন প্রায় অ্যাওয়ারনেসই ছিল না যে আমাদের দেশেও এত রকম মানে জাতি আছে। এখন আমি বলবো যে আরও অনেক অ্যাওয়ারনেস আছে। অতএব তাদেরকে সমানভাবে নিশ্চয়ই তাদের সমমর্যাদা তাদের দিতে হবে। এটা নিয়ে আমার বিশেষ আমি বলবো যে সেটা পৃথিবীতে এখন এই প্লুরালিজমটা সবাই সব মানে যারাই প্রোগ্রেসিভ তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড। কিন্তু আমাদের আরেকটা জিনিস, একটা ট্রেন্ড দেখতে হবে, সেটা গ্লোবাল ট্রেন্ড, এবং আমরা তো মানে গ্লোব থেকে বাইরে নই। সেটা হচ্ছে যে মনে করুন যে 60-এর দশকে 70-এর দশকে অনেক প্রোগ্রেসিভ আন্দোলন সারা পৃথিবীতেই হচ্ছিল। তখন নারী আন্দোলন হচ্ছিল, সিভিল রাইটস আন্দোলন হচ্ছিল। আমরা তখন সবাই ভেবেছিলাম আমরা ক্রমশ তারপরে মনে করুন এনভায়রনমেন্ট প্রোগ্রেসিভভাবে আমরা আগাবো। কিন্তু আমরা গত মনে করুন কয়েক দশক ধরে যেটা দেখছি ইউরোপে এবং আমেরিকাতেও, যে একটা ব্যাকল্যাশ হচ্ছে। কনজারভেটিভরা আবার এসে একটা ব্যাকল্যাশ হচ্ছে যে দে ফিল থ্রেটেন, কেমন। অতএব এটাও আমরা বাংলাদেশ তো পৃথিবীর থেকে বাইরে নই, অতএব আমাদেরকে এটাও দেখতে হবে যে একদিকে যেমন একটা প্রোগ্রেসিভ ট্রেন্ড আছে সমাজে কিছু লোক, আবার হয়তো কিছু লোক তখন এই যে যখন একটা অনেকগুলা গ্রুপ যারা হয়তো এক্সক্লুডেড ছিল তারা এখন ইনক্লুডেড, তারা যখন যাচ্ছে তখন আবার অনেক লোক যারা হয়তো প্রিভিলেজ কিংবা প্রিভিলেজ না হলেও তারা ভাবে আমরা প্রিভিলেজ, তখন তারা আবার একটা ব্যাকল্যাশ করে। এটা আমি আবার আমেরিকার উদাহরণ দিয়ে আমি বলি যে মনে করুন আমেরিকাতে যে ওরা প্লুরালিজম, ডাইভার্সিটি এগুলো বেশ আগিয়ে যাচ্ছিল। তারপরে এই যে ট্রাম্প যে কিভাবে কনজারভেটিভ যেটা অ্যালায়েন্স করলো, তাকে অনেক মানে এই যে হোয়াইট মেল ভোটার্স যারা তাকে অনেক ভোট দিয়েছে, তাদের মধ্যে অনেকেই হয়তো গরিব তারা, এবং তারা ইন্ডাস্ট্রিয়াল, এবং তারা মানে মাইনরিটিস যারা আছে, পিপল অফ কালার, তারা হয়তো টাকা পয়সা, শিক্ষা দীক্ষা অনেক ব্যাপারে ওদের থেকে উঁচুতে আছে, কিন্তু ওরা যেহেতু হোয়াইট এবং সেই জন্য, এবং তারা এখন গরিব হয়ে গেছে, অতএব ওরা ভাবে যে ওরা আসলে তো প্রিভিলেজড, ওরা সুপিরিয়ার, এবং তখন এই যে ব্যাকল্যাশ যেটা ওরা সেখানের মধ্যে আছে। অতএব এখানে এই যে একটা মানে কোনো দেশে যদি কোনো লোক যদি কোনো কারণে একটা গ্রুপ ভাবে আমরা মেজরিটি, হ্যাঁ, এবং একটা ওই সেই মেজরিটিটার মতন বাকিদের ওইটার মতনই হতে হবে, কেমন। এটা হলে আমি বলবো যে সেখানে প্লুরালিজমটা মানে একটা একটু সেটা প্লুরালিজমের সঙ্গে সেটা সাংঘর্ষিক হবেই। কিন্তু এবং এটা আমি তো বলছি যে সবসময়
এটার একটা ভয় আছে সারা পৃথিবীতেই এখন, এমনকি ইউরোপেও যখন নাকি ইমিগ্রান্টরা এই আফ্রিকা এবং অন্যান্য খান থেকে এসছে, ইউরোপেরও অনেক লিবারাল দেশে, এই যে ফ্রান্সে কি করে এই যে লাপেন, যেটা ভাবাই যাচ্ছিল না, সেও এখন এত ভোট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যে মানে যারা এমনিতে ভাবা হচ্ছিল যে তারা লিবারাল, তা অনেক লোককে লিবারালিজম খুব স্কিন ডিপ, তারপরে এখন তাদের স্বরূপ বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আমার মনে হয় যে এগুলা ভাবতে হবে। এইখানে আইডেন্টিটির প্রশ্ন, এবং সেই আইডেন্টিটির প্রশ্নে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যে আমাদের আসলে একটা জিনিস ভেবে দেখতে হবে যে আমাদের সবার মধ্যে মাল্টিপল আইডেন্টিটি আছে, এবং সময় বিশেষে এক একটা আইডেন্টিটিটাকে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে আনি। যেমন আমি নিজের কথাই যদি বলি, যে আমি একাধারে আমি বাঙালি, আমি মুসলমান, এবং আমি একটা নারী, এবং বিভিন্ন সময় আমার এই বিভিন্ন আইডেন্টিটিটা হয়তো একটু সামনে আসে। এবং কখন সামনে আসে? যখন আমার ওই আইডেন্টিটিটাকে আমার মনে হয় ইট ইজ আন্ডার থ্রেট। মনে করুন 50s 60s তখন মনে হয়েছিল আমার বাঙালি আইডেন্টিটিটা আন্ডার থ্রেট। তখন পাকিস্তানিরা তখন বলছে এই বাংলা কথা বলা যাবে না, রবীন্দ্রসঙ্গীত করা যাবে না, এটা সেটা, তখন সেটা সামনে আসলো। আমি তো মুসলমান, এই 47 থেকেই আমরা মেজরিটি, এটা নিয়ে আমি ওরকম চিন্তা, এটা নিয়ে আমি ওটা নিজেকে অত চিন্তাও করতাম না যে আমি আছি, মুসলমান আছি। এটা আমার প্রথম, এত বছর আমি তো বহু বছর আমেরিকায় ছিলাম, আমার বন্ধু বান্ধবরাও যে এটা নিয়েও যে আমাকে, আমি নারী আন্দোলনের সঙ্গে ছিলাম, নারী হিসাবে পরিচয়, ওদের সঙ্গে পরিচয়। হঠাৎ আফটার 9/11 যখন হলো, তারপরে হঠাৎ আমি অনেকখান থেকে নিমন্ত্রণ পেলাম যে আমি মুসলমান হিসাবে একটা কথা বলতে পারি কিনা। তখন হঠাৎ করে আমাকেও নিজেকে ভাবতে হলো যে আমি তাহলে আমার ওই মুসলিম আইডেন্টিটিটা নিয়ে আমাকে তখন হঠাৎ চিন্তা করতে হলো। এবং তখন যেহেতু ওই সময় গ্লোবালি ওই মুসলিম আইডেন্টিটির একটা থ্রেটের মতন একটা পারসেপশন, ওটাকে একটা ডায়ালেক্ট আসলো, তখন সেটা আই বিকেম, আমার ওই কনসাসনেসটা তখন মানে ওই কিন্তু আমি বলবো যে আমার সবথেকে যেটা বড় মানে আইডেন্টিটি, এবং যেটা সম্বন্ধে আমি সবসময়ই অ্যাওয়্যার, এবং এটা সবসময় থ্রেটের মুখে আছে, সেটা হচ্ছে নারী হিসাবে আমার যে আমার আইডেন্টিটি। আমি ছোটোবেলার থেকে আমি জানি যে আমি একটা মেয়ে, এবং আমাকে সবসময় চিন্তা করতে হয় যে আমি আমার পার্সোনাল সিকিউরিটিটা আমি কিভাবে রক্ষা করব। সেটা আমি বলবো যে এই যে একটা পারসিস্টেন্ট থ্রেট নারী হিসাবে, সেটা আমার মনে হয় যে পুরুষরা ঠিক এটা বুঝতেই পারেন না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আবার এই থ্রেটটা তো মানে আসছে মানে আমার কলিগ পুরুষদের কাছ থেকে আসছে। কিন্তু ওই জন্য আমি বলবো যে এইটা নিয়ে এই যে আমাদের সবাইকে এটা মানে কাউকে একটা আইডেন্টিটি দিয়ে দেখা উচিত না। আমরা এক এক সময় আমাদের এক একটা আইডেন্টিটি, এবং এটা সবটাই একসঙ্গেই আছে। এবং এটা এমন নয় যে এই আইডেন্টিটিগুলো মাঝে মাঝে আমাদের থ্রেট হলেও যে এটা নিয়ে এটা একটা প্লাস পয়েন্ট নেই। আই এম এ ভেরি প্রাউড বেঙ্গলি। আমার নিশ্চয়ই আমাদের বাঙালি হিসাবে অনেক সাহিত্য, অন্যান্য ব্যাপারে আমি সে ব্যাপারে, মুসলমান হিসাবেও আমি যে সমস্ত প্রিন্সিপালসগুলা আমি ছোটোবেলা থেকে শিখেছি, সেগুলো আমি বলবো যে হ্যাঁ, এটাকে আমি প্রাউডলি ধারণ করি, এটা আমি বহিঃপ্রকাশ আমার নেই। আর নারী হিসাবে অসুবিধা থাকলেও আমি বলবো যে আমি খুবই গর্বিত। আমি মনে করি যে বিটুইন দ্য স্পিসিস পুরুষের থেকে নারীরা অ্যাজ এ মানুষ হিসাবে আরও অনেক উত্তম এবং সুপিরিয়ার। এবং আমি বলবো যে সবকটা আইডেন্টিটিতে ইউ নিড টু লিভ ভেরি কমফর্টেবলি উইথ ইয়োর মাল্টিপল আইডেন্টিটিস। খুব সুন্দর বলেছেন, এটা চমৎকারভাবে একটা উদাহরণ দিয়েছেন। আমরা একটু সংক্ষেপে, আমরা এখন একটা ব্রেক নেব, কিন্তু তার আগে ছোট্ট করে কি বলবেন যে
আপনার মাল্টিপ্লিসিটি কি একটা রাষ্ট্র ব্যবস্থা মাল্টিপ্লিসিটি কি সম্ভব সেকুলার সেকুলার ব্যবস্থার বাইরে? না, আমি দেখি ওই যে আমি বলবো যে আমার সেকুলার বলতে যেটা আমাদের করা হয়েছে সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা। এবং আমি বলবো যে রাষ্ট্রকে অবশ্যই যদি সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হয় তাহলে নিশ্চয়ই নিরপেক্ষ হতে হবে, সবাইকে সমানভাবে। আপনি তো কারো পক্ষ নিলে ধর্মভাবেও পক্ষ নেন কিংবা অন্য এথনিসিটি কালচার নিয়েও যদি কারো একটা পক্ষ নেন তাহলে তো আপনি সবাইকে ইকুয়ালি ট্রিটমেন্ট করতে পারবেন না। অতএব সেকুলারিজম হচ্ছে একটা পার্টিকুলার ইস্যু, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এবং এটা আমাদের জন্য ৭২ সালে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য যে পাকিস্তান তখন সময়ে তারা নিজেদেরকে ইসলামিক রিপাবলিক এবং ধর্মভিত্তিক এবং রাষ্ট্র করতে চেয়েছে, এবং আমরা পাকিস্তান যা চেয়েছে তার বিপক্ষে ছিলাম, এবং আমরা বলেছিলাম সেই জন্য আমরা বাংলাদেশ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ইসলামিক নাম, এবং তার মানে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হবে। এবং আমি বলবো যে রাষ্ট্র সবাইকে যদি নাকি সমানভাবে ট্রিট করতে হবে, রুল অফ ল থাকতে হলে, ইকুয়ালিটি থাকতে হলে, এবং সেখানে রাষ্ট্রকে একটা সব ব্যাপারেই এটাতে সবাইকে ইনক্লুশন করতে হবে। এবং এবং ইনক্লুশন করা মানেই হচ্ছে যে এই ব্যাপারে কোনো পার্টিকুলারকে প্রিভিলেজ করা যাবে না। কারণ আপনি যখনই প্রিভিলেজ করছেন তখনই কিন্তু ওই মেজরিটি মাইনরিটি এই সমস্ত জিনিসগুলা এসে যাবে। আমি আপনাকে আরেকটা জিনিস, সেই দিন আমি ট্রাম্পের যে এটা দেখছিলাম ইনাগুরেশন, আপনার মনে আছে নাকি আমি জানি না, আপনি দেখেছেন, সব কিছু বলার পরে হঠাৎ সে বন্ধ শেষ করলো, তারপরে আবার এসে বলে অ্যান্ড উই ডোন্ট ফরগেট গড অর সামথিং লাইক দিস, এরকম একটা বলে দিল। তো এই যে আমেরিকাতেও এখন যা দেখছি যে এই যে ওরা কি ধরনের আমেরিকাতে ধর্ম নিয়ে যে রাজনীতি কিভাবে আরম্ভ করেছে সেটা, এবং এই জন্য তো তারা প্লুরালিজম, গণতন্ত্র কোনোটাই প্রায় ওরা রক্ষা করতে পারছে না আমেরিকা এখন। থ্যাংক ইউ রানাকাপা, আমরা একটু ব্রেক নেই, তারপরে আবার আমরা 10 মিনিট পর আবার জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা রওনক জাহানের সাথে বাহাসের আমাদের পঞ্চম পর্বে আছি। সেখানে আমরা আলোচনা করছিলাম এর আগে, এবং আমাদের বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসছি আপা। তো আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারী সম্মুখের অবস্থান পুরো জাতি দেখেছে। অভ্যুত্থান পরবর্তী সময় নারীর অংশগ্রহণ এখন কেমন দেখছেন? নারীর অধিকার কার্যকর করতে সবচেয়ে জরুরি এখন কি প্রয়োজন মনে করেন আপনি? আমি দেখেছি যে যখন অভ্যুত্থান হয়েছে তখন নারীরা এর আগের যত অভ্যুত্থান হয়েছিল আমাদের দেশের তার তুলনায় অনেক বেশি সামনে তারা অংশগ্রহণ করেছেন। শুধু ছাত্রীরা নয়, আমি শুনেছি, আমি দেশের বাইরে ছিলাম, যে অনেক গৃহিণীরা, গার্জিয়ানরা, তারা সাধারণ নারীরা অংশগ্রহণ করেছেন সেখানে বিপুল সংখ্যায়। এবং তারপরেও আমি যেটা দেখছি যে তারপরে যখন অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরে যখন নেতৃস্থানীয় যখন দুটো সংগঠন হয়েছে, 3জন ছাত্র তারা ক্যাবিনেটে অ্যাডভাইজারি কাউন্সিলে গেলেন, সেখানে আমি কোনো নারীদের কোনো উপস্থিতি আমি দেখছি না। তারপরে সংগঠন যে দুটো এখন উঠেছে, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র, তাদের মধ্যেও নারীদের সমান সংখ্যক প্রেজেন্স নেই তাদের। এবং এটা নিয়ে আমি ছাত্রীদের মধ্যেও এটা এবং নারীদের মধ্যেও আমি এটা নিয়ে সমালোচনা আমি শুনেছি। এটা আমি বলবো যে শুধু যে এই আন্দোলনে হয়েছে তা না, সারা পৃথিবীতেই যখন আন্দোলন হয় তখন অনেক সময় নারীরা কিছু কিছু রোল আছে যেখানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেন।
যেমন যখন গেরিলা যুদ্ধ হয়, যেমন তখন অনেক সময় নারীদেরকে ব্যবহার করা হয়, যে যে বিপক্ষরা অনেক সময় নারীদেরকে অতটা সন্দেহ করবে না, অত স্পাই হিসাবে কিংবা কোনো অস্ত্র ইনফরমেশন চালাচালি। আমরা আলজেরিয়ার যুদ্ধে আমরা জানি যে 3 জন জামিলা, তাদের নাম খুব হয়েছে। আমাদের দেশেও আমরা দেখেছি যখন এই মুভমেন্ট হয় নারীরা সামনে থাকেন, এবং কিন্তু মুভমেন্টের পরে মেয়েদেরকে পিছনে ফেলে দেওয়া হয়। এখানে আমি বলবো যে এবং এবং কিংবা মেয়েদেরকে ঠিক নারীদের সেভাবে মূল্যায়ন করা হয় না। যেমন এই যে আলজেরিয়ার যুদ্ধে যেখানে নারীরা এরকম একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল, তারপরে ওই জামিলাকে তখন বাকি যারা পুরুষ ছিলেন তারা মন্ত্রী হয়েছেন, এ সমস্ত বিভিন্ন ডিসিশন মেকিং রোলে গেছে। আর ও জামিলাকে ওখানকার ম্যাক্স ফ্যাক্টর, এটা একটা আমেরিকান কসমেটিক কোম্পানি, সেটার একটা দোকান দিয়ে দেওয়া হয়েছিল কিংবা কিছু, এবং এটা তো একটা ইনসাল্টিং ব্যাপার, কেমন যে একটা যুদ্ধের সে একটা মানে একটা হিরো, সেটা। অতএব এই জিনিসটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, আমাদের দেশেও হয়েছে, এখনো হচ্ছে। এখন আগের চেয়ে নারীদের সংখ্যা বেশি, এবং তারা আগের তুলনায় নিজেদেরকে আরও একটু শক্তিশালী ভাবছে, এবং সেই জন্য এটা নিয়ে কথাবার্তা অনেক হচ্ছে। এখানে যেটা আমি বলবো যে করণীয়, পৃথিবীর যে সমস্ত জায়গায় নারীরা নিজেদেরকে আগের তুলনায় এম্পাওয়ার্ড, শক্তিশালী করতে পেরেছে, সেটা হচ্ছে নারীদের অ্যাক্রস পার্টি ডিভাইড, মানে একটা মানে নারী ইস্যুগুলাতে কালেক্টিভ হতে হবে, এবং নারীদের ইস্যুগুলা যে শুধু নারীদের ইস্যু না, মানে পুরো জাতির সামনে একটা প্রধান ইস্যু, এটা নিয়ে মেয়েদেরকে একটা এই সংগ্রামটাকে আগাতে হবে। যেমন আমি বলবো যে নারীর বিরুদ্ধে যে সহিংসতা, যেটা একটা বিরাট একটা সমস্যা, মেয়েদের কাজে যাওয়া, লেখাপড়া শেখা, সব ব্যাপারে, বাল্যবিবাহ, সবগুলা। অর্থাৎ এইটাতে এটার পিছনে সব মেয়েদেরকে, সব নারীদেরকে এক হতে হবে, এবং এটাকে একটা জাতীয় ইস্যু হিসাবে যে কোনো নির্বাচনে কিংবা কিছু মেয়েদেরকে, যারা নেতৃস্থানীয় নারীরা আছে, তাদেরকে গ্রামে গঞ্জে মেয়েদেরকে নিয়ে বোঝাতে হবে যে এটা একটা ভোটের জন্য, নির্বাচনের জন্য একটা বিরাট ইস্যু। যেমন আমেরিকাতে যেমন মেয়েদের ওই যে প্রো চয়েস যেটা বলে, যে অ্যাবর্শন রাইটস, এসব কিছু কিছু জিনিস আছে যেখানে যেই পার্টিরই মেয়েরা হোক বলে যে এই নির্বাচনে এই ইস্যুতে কারা কমিট করছে, এবং ওই ভোটটা ওইভাবে হয়। এবং আমাদের দেশে এখন পর্যন্ত আমরা নারীরা, দেশের নারীরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত আছে, কিন্তু কোনো নারী ইস্যুতে কোনো দিন পার্লামেন্টও দেখিনি, কিংবা দেশের মধ্যেও খুব কম দেখেছি যে সব দলের মেয়েরা মিলে এক হয়ে বলছে, রাজনৈতিক দলের বিভিন্ন যে না এটা নারী ইস্যু, এখানে আমার দল বড় নয়, এখানে এটা হচ্ছে নারীদের ইস্যুটা বড়, এবং আমি এটাকে প্রায়োরিটি দিব, এবং আমার দল এটাতে কমিট করতে হবে। এটা এইভাবে না করে দলরা নারীদেরকে ব্যবহার করে চলেছে নারী ভোট নেওয়ার জন্য, কেমন। অতএব যেই এখন থেকে মেয়েরা যদি নারীরা, এবং তারপরে নারীরা বলছে যে আমাদেরকে তো ওই যে স্বতন্ত্র আসনগুলা দেয়, আমাদেরকে অর্নামেন্টের মতন ব্যবহার করে, কিন্তু সেখানে শুধু কমপ্লেন করলে তো হবে না, মেয়েদেরকে, নারীদের একটা কিছু করতে হবে। এবং এখানে আমি বলবো তাদেরকেও যে একটা শক্তি হিসাবে, যে তারা যে শুধু নারীদের ভোট টানবার একটা মেশিন তা নয়, তাদেরকেও তাদের ইস্যুসগুলোকে জোরে সোরে এবং সামনে আনতে হবে, এবং এটার জন্য সব
সব দলের নারীদের একটা ঐক্য দরকার হবে। নাগরিক সমাজের যে নারীরা আছে তাদের মধ্যে একটা একটা কালেকটিভভাবে নারী ইস্যুটা যে একটা জাতীয় ইস্যু, এবং এইটাতে একটা ভালো, যদি কোনো সব দলগুলো কমিটমেন্ট না করলে তারা নির্বাচনের জিততে পারবে না, এরকমভাবে যদি প্রতীয়মান করতে পারে তাহলে আমি বলবো যে এই জিনিসটাকে আগিয়ে যাবে। নারী হিসাবে নারী ইস্যুগুলোকে একটা বিরাট পলিটিক্যাল এজেন্ডা হিসাবে আনতে হবে। তাহলে একটা পিতৃতান্ত্রিক সমাজে এটা কি আপনি যেভাবে আশা করছেন, এটা কি আদৌ সম্ভব? যেখানটা আমরা আমাদের ধর্মর বিষয়তে যদি দেখেন, হিন্দু ধর্ম বা মুসলমান ধর্ম, যে ধর্মে হোক, এবং আমাদের যে সংস্কৃতি যে আছে সেখানটা নারীকে আমরা যেভাবে দেখতে শিখছি, এত দীর্ঘদিনের চর্চা, সেখানে আপনি কি খুব বেশি আশাবাদী না? না, দেখুন, আমি আমি 60 সালে যখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখে ভর্তি হলাম, তখন আমরা নারীরা ক্লাসে গিয়ে আগে বসতাম না, আমরা মেয়েদের কমন রুমে বসতাম। তখন মেয়েদেরকে সিভিল সার্ভিস পরীক্ষায় দিতে দেওয়া হতো না, আইন করে পাশ করলেও তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে, ফরেন সার্ভিসে যেতে পারতো না, তারা অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যেতে হতো। একটা মেয়ে তখন জার্নালিস্ট ছিল না, সাইদা খানম নিজে ফটো তুলতেন, কিন্তু ওরকম কোর্টে মেয়েরা ল পড়লো, ক্লাসরুমে পড়াতো, মেয়েরা গিয়ে কোর্টে, কোনো ব্যাংকে কোনো মেয়ে ছিল না, কোনো কোর্টে মেয়েরা ছিল না। সেই জায়গা থেকে আজকে এই 50 বছর পর আমাদের আমি দেখছি যে মেয়েরা কোন পেশা নেই যেখানে মেয়েরা যাচ্ছে না। আমি চিন্তাও করি নাই যে থানার ওসি হবে মেয়েরা, এখন সেটা ডিস্ট্রিক্টে তারা গিয়ে এখন ডিসি হয়ে আছে। অতএব পরিবর্তন সম্ভব নয় এটা, এবং আমি নিজের চোখেই পরিবর্তন দেখেছি, এবং এই পরিবর্তনটা যাতে হয় সেটার জন্য আমি সারা জীবন অনেক খাটাখাটনিও করেছি। অতএব আমি বলবো এটা অন্যান্য দেশে মেয়েদের রাজনৈতিকভাবে তারা অনেক এগিয়ে গেছে, আমরাও করতে পারবো। এবং এটা তো আমি বললাম যে এই যে আমাদের দেশের, এটা আগে 72 সালে 73 মেয়েরা তো গ্রামে ঘরের ভিতরে ছিল, এখন তখন চিন্তাও করা যেত না, কিন্তু এখন সেই গ্রামের মেয়েরা খুব বেশি লেখাপড়া শিখে নেয়, এসে এখন তারা তো গার্মেন্ট ওয়ার্কার হয়ে আছে না, তারা কত কষ্ট করে তারা মিডল ইস্টে গিয়ে তারা ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কাজ করছে না। অর্থাৎ এইগুলো তো চিন্তাও করা যেত না, কিন্তু এটা কাজটা আমি আপনার সঙ্গে একমত যে সহজ হবে না, এবং আগামীতে হয়তো এমনও হতে পারে, আমরা যেটা আমি বলছি যে পুরা বিশ্বে একটা কনজারভেটিভ একটা ফোর্স এগিয়ে যাচ্ছে, এবং যখনই যারা এক্সক্লুডেড ছিল তারা যখন এসে যায়, তারা যখন প্রতীয়মান হয়, তখন যারা আগে ওই জায়গাটা, তখন তাদেরকে পিছনে ঠেলে দেওয়ার একটা প্রবণতা হবে। অতএব মেয়েরা যখন আরও এগিয়ে যাবে তখন নিশ্চয়ই যারা পিতৃতান্ত্রিক, এবং তারা হয়তো মেয়েদেরকে আবার নানান কথা বলে তাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেখানে আমি বলবো নিশ্চয়ই সেটাকে মেয়েদেরকে সংঘবদ্ধভাবে মেয়েদেরকে লিডারশিপ দিতে হবে, কিন্তু সেখানে মেয়েদের পাশে সমমনা যে অন্য পুরুষরা আছে তাদেরকেও, এটা শুধুমাত্র মেয়েদের ফাইট এটা তো হবে না। এখানে যে কেউ বলেন যে আমরা প্রোগ্রেসিভ, তাহলে আমি বলবো যে তাদেরকে আগিয়ে যেতে হবে। এইবার আন্দোলনে অনেক সময় শুনেছি যে মেয়েরা গিয়ে ছেলেদেরকে বাঁচাবার জন্য গিয়েছে। এখন আমি দেখতে চাই যে কোনোখানে যখন নাকি মেয়েদের বিরুদ্ধে কোনো সহিংসতা হচ্ছে, যে এই প্রোটেস্টটা শুধু মেয়েরা করছে না, এই প্রোটেস্টটা সমস্ত ছাত্র সমাজ তখন এই ফাইটটা নিয়ে যাচ্ছে, এবং এটা যদি তারা না করতে পারে শেষ পর্যন্ত এটা তাদেরই ক্ষতি হবে। কিন্তু আমি তাও বাংলাদেশের সম্বন্ধে আশাবাদী এই কারণে, আমি বলবো যে আমাদের দেশে যে সাধারণ যে সমস্ত আছে, গরিব লোক যারা আছে,
আমি মাঝে মাঝে অনেকের সঙ্গে কথা বলি, আমি যখন বলি যে হ্যাঁ এরকম যদি নাকি কেউ যেমন অনেক সময় একটা ধারণা থাকে যে খুব যদি ইসলামপন্থী কেউ আসে হয়তো মেয়েদেরকে চাকরি করতে দেবে না, কিন্তু আমি যখন অনেকের কাছ থেকে তখন যারা মানে গরিব ফ্যামিলির কিন্তু তাদের মেয়েরা কাজ করছে তারা বলে যে না আপা এটা আমাদের দেশে হবে না, মেয়েদের ইনকাম ছাড়া তো সংসার চলবে না। অতএব এই যে অর্থনৈতিক যে গরিব মানুষদের যে এই অর্থনৈতিক রিয়ালিটি, এবং গত 50 বছরে আমাদের গ্রামের মেয়েরা এবং দরিদ্র মেয়েরা ইনফর্মাল সেক্টরে ফর্মাল সেক্টরে কাজ করেছে, এবং তা নাহলে সংসার চলে না, বাচ্চারা মানুষ হবে না কেমন। এবং এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড রিয়ালিটি। এবং এবং এটা তো আমি তো বলছি মেয়েদের ইনকাম ছাড়া গরিব ফ্যামিলিগুলা, বড় লোকদের ফ্যামিলিতে তাও হয়তো বা মেয়েদের ইনকাম না হলেও চলবে, কিন্তু গরিব ফ্যামিলিতে তো মেয়েদের ইনকাম ছাড়া চলবে না। অতএব এটা আমি বলবো যে সবার এটা মাথায় রাখতে হবে এই জিনিসটা, এবং সেটা তাহলে একটা কালেকটিভ ইস্যু নিয়ে আমরা সবাই একসাথে যেন কাজ করতে পারি। কাজ করতে পারি মানে কাজ। এবং এখানে আমি বলবো যে এখানে যে নারীদের তো একটা দায়িত্ব আছে, কিন্তু এই জিনিসটাতে পুরুষদের দায়িত্ব আরো বেশি। যদি কেউ ভাবে যে এখন যে আমার ছাত্রছাত্রীদের কথা হচ্ছে, যে এই যে ছাত্র সমাজ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তাদের আমি বলবো যে যেটা একটা স্লোগান আছে, পুট এ গার্ল ফার্স্ট, পুট দ্য ওমেন ফার্স্ট। আগে নারীকে অগ্রাধিকার দাও এবং দিয়ে দেখাও, এবং সেটা করলে আমি বুঝবো যে একটা নতুন তোমরা কাজ করছো। এবং আমি আবার প্রথম থেকে যেটা বলছি যে চর্চাটা দেখাও, চর্চাটা করো, অন্যরকমভাবে চর্চা করো। তোমার বাপ দাদা কিংবা তারা থেকেও আরো ভালো করে চর্চাটা তোমরা দেখাও। এবং কিন্তু আমি বাপ দাদার ওখানেও আমি বলবো, আমার নিজের বাবা দাদা সবাই নারী শিক্ষার প্রতি এবং অনেক সাপোর্টিভ ছিলেন। তাদের, আমার দাদা গ্রামে ছিলেন, কিন্তু তিনি তার নাতনিরা যাতে সমানভাবে শিক্ষা পায় সেরকম ছিলেন। তিনি ধর্মান্ধ ছিলেন না, এবং খুবই উদার মানুষ ছিলেন। অতএব একটা জেন্ডার রিলেশনস নিয়ে একটা লোক সে কতটা শিক্ষিত নাকি শিক্ষিত, ফর্মাল এডুকেশন কিংবা টাকা পয়সার সঙ্গে এটা যুক্ত নয়। অনেক সাধারণ লোক যাদের অনেক উচ্চশিক্ষিত নয় কিংবা খুব টাকা পয়সা নেই, তারাও কিন্তু মেয়েদের জেন্ডার রিলেশনসের ব্যাপারে, নারীদের ব্যাপারে সমভাবে তারা ব্যবহার করতে প্রস্তুত এবং করে। আমাদের যে একটা ভ্রান্ত ধারণা যে শুধু উচ্চশিক্ষিতরাই কিংবা ধনীরাই হয়তো বা মেয়েদেরকে ইকুয়ালি দেখবে, তা নয়। আমি অনেক গ্রামে গিয়েছি, দেখেছি যে সেখানে যদি মেয়েরা কাজ করছে, ছেলেরা রান্না করছে, বাচ্চা দেখছে, এরকম আমি আমাদের দেশের গ্রামে আমি দেখেছি সেটা। এবং যেটা অনেক পৃথিবীতে অনেকখানে সেরকম করে না, কিন্তু আমাদের দেশে করে। এবং সেই রেসপেক্টটা মেয়েদেরকে, সেই সাপোর্টটা আমি বলবো যে মানে দিতে হবে। এবং এটা যদি আমরা না করতে পারি, আমরা জাতি হিসাবে আমরা মানে মেয়েরা তো মোর দ্যান 50%, আপনি 50% লোককে আপনি পিছিয়ে রেখে আপনি কি করে আগাবেন? ইটস ইম্পসিবল। কেমন? ঠিক বলেছেন। আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই, শ্রেণী প্রশ্নে যাই। আমরা এখন অনেক কথা বলছি সংস্কার আর নির্বাচন নাকি কোনটা আগে হবে, কিন্তু এই প্রশ্নটা কতটা যে বৃহত্তর জনগণের জন্য, যে গ্রাউন্ড রিয়ালিটির কথা একটু আগে বললেন, তাদের জন্য এই প্রসঙ্গটা কতটা প্রাসঙ্গিক? কিছু প্র্যাকটিক্যাল জিনিসে আমি বলবো যে যারা দরিদ্র তাদের জন্য নিশ্চয়ই ডেইলি মানে যে তাদের জীবন জীবিকা, দ্রব্যমূল্যের মান, এগুলা সবই দরকার। কিন্তু একটা গরিব লোকও
আমি বলবো যে কিছু সংস্কার তাদের জন্য দরকার, যেমন দুর্নীতি, হ্যারাসমেন্ট পুলিশের, এগুলা যাতে নাকি তারা না ফেস করে, ল অ্যান্ড অর্ডার, এগুলা তাদের জন্য দরকার আছে। তেমনি নির্বাচনটা গরিব লোকও চায়, এই জন্য যে আর কখনোই যারা সমাজের বড় লোক কিংবা যারা সকল রুলিং ক্লাস তাদের দরজায় আসে না, শুধু ভোটের সময় ভোটটা চাইতে আসে, কেমন? অতএব তারা জানে যে তাদের হাতে যে 5 বছরে একদিনের গণতন্ত্র হলেও তো একদিনের গণতন্ত্র আছে, এবং তারা একজনকে ফেলেও দিতে পারে, উঠাতেও পারে, ডেইলি অ্যাকাউন্টেবিলিটিতে রাখতে পারছে না। অতএব এটাও তাদের জন্য মূল্য আছে। যেমন বললাম বাক স্বাধীনতা, সেটারও তাদের জন্য মূল্য আছে। অ্যাটলিস্ট কিছু হলো না, তারা একটু যদি নাকি একজনকে সমালোচনা করতে পারে, সেটা তো তাদের জন্য দরকার আছে। অতএব বাক স্বাধীনতাটা শুধু শিক্ষিতদের জন্য দরকার আছে তা নয়, কিন্তু আমি বলবো যে তারা চাইবে, এগুলা তারা চায়, কিন্তু সবার আগে তাদের প্রত্যেক দিন তাদের পরিবারের ভাত কাপড়ের দরকার আছে, এবং এই জিনিসটা ডিস্টার্ব, ওরা 2 দিন যদি ডিস্টার্ব হয়, বেশিরভাগ লোক আমাদের দেশের ইনফর্মাল সেক্টরে আছে, তাদের অসুবিধা। এই 5 মাস হয়ে গেল, আমি প্রায় দিনই দেখি গাজীপুরে কিংবা সাভারে কিংবা কিছু বেতন পায়নি বলে কি শ্রমিকরা ভাঙচুর করছে। এই যে প্রত্যেক দিন এই যে শ্রমিকরা যে বেতন পাচ্ছে না, এবং তারা কি কম বেতনে আছে, তার মধ্যে তারা 5 মাস 3 মাস বেতন না পেয়ে তাদের কি দুরবস্থায়, এই জিনিসগুলোকে আমাদের প্রায়োরিটি দিতেই হবে, যে এই সমস্যাগুলোকে। ঠিক আছে, আমি আবার এখন শেষ প্রশ্নে আসছি আপনার কাছে, আবার গণতন্ত্রের প্রশ্নে। আপনি আগে বলেছেন যে গণতন্ত্রের পথে যাত্রা কখনোই মসৃণ হয় না। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলবেন? এই পথে সংস্কৃতির অতীত ও সামনের অবদান আপনি কিভাবে দেখেন? রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি সংস্কৃতির ভূমিকা কিভাবে দেখেন? এখানে আমি তো বলবো যে সংস্কৃতি যে বড় যেটা প্রভাব রাজনীতিতে, যেখানে আমি আগে বলছি যে রাজনীতিতে মানে কিংবা রাষ্ট্রের কিছু স্ট্রাকচারস আছে, কিছু আইন আছে, কিন্তু তার সঙ্গে যে চর্চাটা আছে, এবং সেটা হচ্ছে আমাদের সমাজের সামাজিক যে ধরনের অর্গানাইজেশন, সামাজিক যেরকম মূল্যবোধ, নর্মস, এবং সেই সংস্কৃতিগুলাও এখানে একটা ভালো মনে করুন কাজ করে। এখানে আমার যেটা যে জন্য বলেছি যে এটা মসৃণ নয়, সেটা বলবো যে আমরা যখন দেখি যে বিশেষ করে আজকাল, একসময় আমরা ভাবতাম, এবং যেহেতু গণতন্ত্রের ধারা পশ্চিমা থেকে এসছে, যে গণতন্ত্র পশ্চিমের দেশগুলা গণতন্ত্র হয়ে আছে এবং তারা ওভাবেই থাকবে, কেমন, এবং আমরা ধীরে ধীরে ওদের মতন হব। কিন্তু মনে করুন এখন ইদানিং পশ্চিমের গণতন্ত্রগুলাও, বিশেষ করে আমেরিকাতে যখন আমরা দেখছি যে ওখানে গণতান্ত্রিক মূল্যবোধ তারা রাখতে পারছে না, এবং ইউরোপেরও দেশগুলোর মধ্যে আমরা দেখছি যে তারাও ক্রমশ তারা মানে আগে যেরকম উদারনীতি ছিল সেটা নেই, এবং অনেক মানে টাকা পয়সা, নির্বাচনের সঙ্গে, পলিটিক্সের সঙ্গে টাকা পয়সা বানানো, টাকা পয়সার দরকার, এগুলা অনেক বেশি যুক্ত হয়ে গণতন্ত্র ওখানেও যখন একটা সমস্যায় পড়ে গেছে, ডিক্লাইনিং, অটোক্র্যাটিক, মানে আগে আমরা যেরকম ভাবতাম যে তারা গণতন্ত্র হয়েছে আরও ওখানে আছে এবং আমরা ধীরে ধীরে ওখানে যাব, তারপরে রিসেন্টলি আমরা যেটা দেখছি যে গণতন্ত্রের দেশগুলো আবার ব্যাকস্লাইডিং, তারাও পিছিয়ে যাচ্ছে অনেক ব্যাপারে। হ্যাঁ, তো এখন সেটাই যে অতএব সেই জন্য এটা মসৃণ নয়, এটা কিছু উঠতে পারবে, আবার 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 ব্যাকস্লাইডও হতে পারবে। অতএব এটা যে সব দেশে হতে পারে, আমাদের দেশেও হতে পারে, কিন্তু এখানে আমি বলবো আমাদের 2-3টা কিন্তু যদি সামাজিক নর্মস যেগুলা একটু ভালো, যেটা হুইচ কুড বি কন্ডিউসিভ,
কেমন? আহ, সেটা হচ্ছে যে দেখুন এখনো আমাদের দেশে একটা একটা কমিউনিটি ফিলিং আছে বাঙালিদের মধ্যে। আমি জানি না, এটা নিয়ে আমার মনে হয় আমার এটা ফিল নয়, কিন্তু অন্য কেউ একটুখানি ভেবে দেখতে পারেন। একদিক থেকে আমরা বেশ ইন্ডিভিজুয়ালিস্টিক, কেমন, এবং কোনো কিছু কেউ খুব একটা চাপিয়ে দিয়ে অনেকদিন রাখতে পারে না। এই জন্য যে এটার একটা ভালো দিকও আছে, কিন্তু যে জন্য যে আমাদের যে বারে বারে গণ অভ্যুত্থান হয়ে আমরা অটোক্র্যাটদের ফেলে দিতে পারছি, এটা অনেক দেশ আছে তারা এটাতে সাকসেসফুলি হতে পারে না, কেমন। কিন্তু আমরা গত 15 বছর ধরে এই জন্য একটু সবাই একটু এটা নিয়ে ভাবছিল যে কি ব্যাপার, আমাদের দেশে 10 বছরের বেশি কেউ মানে আমাদের উপরে চাপিয়ে দিতে পারছে না। আর এরা কি করে 10 বছর তো পার হয়ে গেছে, তারপরে মানুষ একেবারেই মানে ভাবছিল যে এটা তো এটা তো আমাদের দেশের কায়দা নয়। তো যাই হোক, আমরা 16 বছরের মধ্যে আমরা ফেলে দিতে পারলাম। এটা একটা আমি বলবো যে এটা একটা মানে একটা মানে ভালো দিক। যে কোনো জিনিসে আপনি দেখবেন যে এই যে সেন্স অফ কমিউনিটি আছে একটা, এখন পর্যন্ত আমি বলবো যে দেশের সাধারণ লোকের মধ্যে একটা সেন্স অফ ব্যালেন্স একটা আছে, যে কোনো কিছুই যদি বেশি হয়ে যায় একটা আপনি দেখবেন লোকে মানে তখন ভাবে একটা জিনিস, হ্যাঁ মানে দুর্নীতি হতে পারে, তারপরে যেমন বলছি স্বৈরাচারী ব্যাপার, অনেক কিছু হতে পারে, অনেক কিছু মানুষ মানে, কিন্তু তারপরে বলে যে এটা একটু বেশি হয়ে গেল। এই যে ওদের একটা সেন্স, সাধারণ লোকের আমি দেখেছি এই সেন্সটা আমাদের দেশে আছে। এবং যখন এই কে কখন সীমা অতিক্রম করে যাচ্ছে, হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে আমাদের এইগুলা আমাদের নর্মের মধ্যে এই সমস্ত জিনিসগুলা কিছু কিছু ভালো উপাদান আছে। আমরা তারপরে যেমন এই যে যতই মানুষ বলে বিপ্লব এটা সেটা, কিংবা ওই যে কথায় কথায় অনেক সময় আমাদের পলিটিক্যাল রেটরিক হিসাবে এই যে রক্ত দিয়েছি, রক্ত এরকম অনেক রকম মানে এই সমস্ত ভায়োলেন্সের মানে ইনভোকেশন অফ ভায়োলেন্স থাকে। কিন্তু সাধারণ মানুষ আমি দেখেছি যে আসলে বেশ মানে চায় যে শান্তিপ্রিয়ভাবেই যে কোনো কনফ্লিক্ট শেষ পর্যন্ত যাতে রেজলিউশন হয়। আমাদের দেশে যে ভায়োলেন্স হয় না তা নয়, ভায়োলেন্স হয়, কিন্তু তারপরেও এটা থেকে উই কুড পুল ব্যাক ফ্রম দ্যাট, যে এটা একদম কন্টিনিউয়াসলি যে চলছে তা নয়। একটা অতএব যদি কারো একটা সেন্স অফ কমিউনিটি থাকে কিংবা সেন্স অফ নেবার এগুলো থাকে, তাহলে ওইটা আমাদের দেশে মনে করুন রায়টস হয়তো হয়, কিন্তু ওগুলো স্পোরেডিক হয়, তারপরে আবার এই কমিউনিটি আবার এগুলাকে বন্ধ করতে পারে। অতএব এইগুলা আমাদের মধ্যে এই যে আমরা আসলে শান্তিপূর্ণভাবে চাই, আমরা কথা বলতে পছন্দ করি, তর্ক বিতর্ক করতে পছন্দ করি, কিন্তু আবার লিমিটটা কোথায়, এইগুলো কিছু ভালো দিক আছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি বলবো যে আমরা যদি ইফ উই কুড বিল্ড অন দ্যাট। আমি তো বলছি যে কোনো মানুষের মধ্যে যে কোনো সমাজে গ্রুপে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। যেমন এই যে সেন্স অফ কমিউনিটিতে আমি বলি একটা ভালো দিক আছে, কোনো কিছু বিপদ হলে তারপরে যেমন একদম বিদেশে আপনি এটা এক্সপেক্টও করেন, আপনার সামনে একটা লোক মরে পড়ে গেল, ও লোকেরা কাজে চলে যাচ্ছে। আমাদের দেশে একটা আগুন লাগলো তো অনেক লোক চলে গেল। খারাপ দিকটা হচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়িটা হয়তো আসতে পারলো না, কিংবা এই যে অনেক লোক গেলে যেমন হচ্ছে ওই যে চোর ধরবার জন্য অনেক লোক গেল, আচ্ছা সেটা ভালো, কিন্তু তারপরে যেটা হলো যে ওই যে লিঞ্চিং আরম্ভ করে দেয় যেটা, তো ওতে আপনি সবাই গিয়ে চোর ধরাটা ভালো, তারপরে আপনাকে ওই তারপরে যে আপনি ওই চোরকে মাত দিবেন, এই জায়গাটা কি করে বন্ধ করা যাবে, এটা আমি সবসময় ভাবি যে এটার উপরে আমাদের কাজ করতে হবে। কারণ আসলে কিন্তু এটা সব অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইট ইজ আওয়ার এভরিডে স্ট্রাগল। আমাদের মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক আছে, আমরা সবসময় চাই ভালো দিকটাকে কতটা বারণ করা যায়। অ্যাজ এ গ্রুপ আমাদের দেশ হিসাবে, জাতি হিসাবে এবং
আমাদেরও কিছু ভালো দিক আছে, যেটার কথা আমি বললাম, যে আমরা কতটা আমাদের একটা ব্যালেন্স আছে, আমরা সেন্স অফ কমিউনিটি আছে, এইগুলার উপরে কাজ করে আমরা আমাদেরকে মানে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। কিন্তু এখন পর্যন্ত যেটা আমি বলবো যে ফেইলিয়ারটা হচ্ছে যে কিছু রুলসের মধ্যে ভালো দিক থাকছে, কিন্তু আমাদেরকে কিছু রুলসের মধ্যে নিজেদেরকে মানে বাঁধতে হবে, আমরা সবাই মানব। শুধু কোয়ালিটিস নিয়ে তো চলবে না, যেটা আমি বললাম যে ইলেকশন যদি করতে হয় ডেমোক্রেটি, আমরা যদি ফ্রিডম অফ স্পিচ রাখতে চাই, সবাইকেই এগ্রি করতে হবে যে ফ্রিডম অফ স্পিচ মানে এইটুকু, আর তার বাইরে এটা যেটা বলে যে দেন ইউ আর ইনফ্রিঞ্জিং অন সামবডি এলসেস ফ্রিডম, কেমন? আর নির্বাচন যদি করতেই হয় তাহলে কেউ জিতবে কেউ হারবে, এটা তো অবধারিত, কিন্তু যে জিতবে তার মানে এই নয় যে যে হারবে তাকে নিশ্চিহ্ন করবে। কারণ এবং যে সরকারে যাবে শেষ পর্যন্ত, সে তো শুধু তার নিজের পার্টির সরকার না, সে তখন সারা দেশের সরকার। বিদেশে গণতন্ত্র নিয়ে একটা কথাই আছে যে রুল অফ দ্য মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি, এবং পার্লামেন্টারি ফর্মে কি অপোজিশন ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এবং তারা তো আসলে মেম্বার অফ পার্লামেন্টারিয়ার হিসাবে তারা তো বেতনও পাচ্ছে, কেমন? এবং এই তারা তো মানে আমাদের দেশে তো এটা দিকে প্রায় শত্রুর মতন ব্যবহার করা হচ্ছে, কিন্তু ওরা তো এটা ছায়া সরকার। অতএব এই আমাদের এই যে কিছু রুলস আমরা করি, কিন্তু এই যে রুলসটা মানি না এবং না মেনে পার পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তবে এখানে যখনই একটা মানে ভাঙা হচ্ছে কিছু রুলসটা, সঙ্গে সঙ্গে আমি বলবো যে এটাকে প্রতিবাদ করতে হবে এবং এটাকে আনাট করতে হবে, এটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে আমার একটা চিন্তা এই যে আমরা অনেক বছর ধরে যেহেতু খুব ভয়ে ছিলাম এবং লোকে সরকারের সরাসরি মানে সরকার পতন হয়ে গেলে অনেক সেই সরকার যে অনেক অনেক কিছু মানে কথাবার্তা তখন মানে তাদের কুকর্ম আসছে, কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা হলে যেই দিন একটা লোক আইন ভঙ্গ করবে তাদেরকে তখনই আপনারকে এটা রিপোর্টেড হতে হবে, সেটার বিরুদ্ধে আপনার যেতে হবে। আমাদের দেশে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যখন যে সরকার আসে তাদের সমস্ত সময় চলে যাচ্ছে আগের সরকারের কত দুর্নীতি কুকীর্তি হয়েছে সেই শাস্তি দিতে দিতে, নিজেদেরকে অ্যাকাউন্টেবল আমি বলবো যদি কিছু করতে হয় প্রায়োরিটি দিতে হয়, এবং আমরা যদি আগাতে চাই যে যখন সরকারে আসবে তখন তাদের নজরদারিত্বটা প্রথমে তাদের নিজেদের উপরেই করতে হবে, যে আজকে আমরা সরকারে আছি, আমাদের প্রতিটি কাজ আমরা ঠিক মতন করছি কিনা, আমাদের লোকজন কিছু আইন ভঙ্গ করছে কিনা, এবং তখন তাকে শাস্তি দেওয়া। 5 বছর আগে 20 বছর আগে কে কি করেছে সেটা শাস্তি দিতে দিতে যদি আপনার কোর্ট এবং আপনি ব্যস্ত থাকেন তাহলে তো আর আপনি অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করতে পারলেন না, এবং দ্যাট ইজ আফটার অল 24 আওয়ার্স এ ডে, কেমন? অতএব যেটা কিন্তু আমাদের একটা ওই রীতিতে আমরা পড়ে গেছি। এখন যদি আবার নতুন বাংলাদেশ করতে হয় তাহলে আমি বলবো ওই পুরনো কে কি কুকীর্তি করেছে ওগুলা ঠিক আছে, ওটাকে একটু লেস প্রায়োরিটি দিয়ে আজকে আমরা যারা যে যখন সরকারে আছে সে কি করছে সেটাকে একদম মাইক্রোস্কোপিকভাবে দেখতে হবে এবং ওটাকে অ্যাকাউন্টেবল করতে হবে, এবং এইভাবে যদি ইফ উই ক্যান কিপ আওয়ার গভর্নমেন্ট অন দ্য টোজ তাহলে তখন হয়তো বা তখন সবাই সাবধান হয়ে যাবে এবং তখন আমরা একটা বেটার পারফরমেন্স দেখব, কেমন? অতএব যখনই ভুল করছে সঙ্গে সঙ্গে সেটাকে ধরতে হবে। এবং কিন্তু এখনো আমি বলবো যে অনেক মানুষের এগুলাতে হয়তো মিডিয়ার একটা কাজ আছে, অন্য সাধারণ লোকে একটু ভয় পায়, ভাবে যে আমরা যদি এটা দেখাতে চাই এরা তো ক্ষমতায় আছে তাহলে তো আমরা তো শাস্তি পাবো,
কিংবা একটা কিছু। এবং এখানে আমি এর আগেও সবসময় যখন যে সরকার এসেছে আমি বলেছি যে এইখানে সরকারকেই স্বতঃপ্রবৃত্ত হয়ে নিজেদের কেউ যদি কিছু অন্যায় করে সরকারকে প্রায়োরিটি দিয়ে স্বতঃপ্রবৃত্ত হয়ে সেই কাজটা প্রথম করতে হবে, যাতে বিরোধীদের কিংবা আমাদেরকে না বলতে হয়, ইফ দে আর কমিটেড। এবং আরেকটা জিনিসের উপর আমি সবসময় জোর দিই, সেটা হচ্ছে যে আমাদের দেশে বলা হয় ওই যে বিরোধ আছে, একটু কনসেনসাস করো, ঐক্যমত করো, তারপরে তো একটু ছাড় দিতে হবে, এটা সেটা। সেখানেও আমি বলি যে যারা সরকারে আছে কিংবা যারা একটুখানা আপার হ্যান্ডে আছে, ছাড়টা তখন তাদেরকে একটু বেশি দিতে হয়। যারা খুব দুর্বল অবস্থায় আছে তাদের অতটা ছাড় দেওয়ার নেই, কেমন? অতএব ছাড়, বাট somebody who is on the winning side সে হয়তো একটু একটু ছাড় দিলেও তার অত ক্ষতি হবে না, কেমন? He is not going to, that party is not, or that group is not going to lose everything, কেমন? তো কিন্তু আমি বলবো যে এখন যদি আমরা গণতন্ত্রের পথে, সুশাসনের পথে আগাতে চাই, তাহলে এখনকার সরকার এবং তারপরে যে সরকার আছে তাদেরকে তাদের প্রতিদিনের কাজকে খুব মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এবং এখন যারা নতুন ছাত্র শক্তি যারা রাজনীতিতে ঢুকতে চাচ্ছে তাদেরকেও তাদের নিজেদের মধ্যে এই সেলফ রিফ্লেকশনটা আনতে হবে যে তারা তাদের প্রত্যেকটা কাজ আসলেই গণতান্ত্রিক হচ্ছে কিনা এবং তাদের ব্যবহার মানুষের কাছে গ্রহণযোগ্য কিনা এবং তারা কতটা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের প্রায়োরিটিসগুলা কি সেটা উঠিয়ে আনছে কতটা, এবং সেটার জন্য তারা কতটা সময় দিচ্ছে। আমার মনে হয় এগুলাকে প্রায়োরিটি দেওয়া দরকার। থ্যাংক ইউ আপা, আপনি চমৎকারভাবে একটা কথা বলেছেন বাঙালির আমাদের বাংলাদেশের সমাজের ব্যাপারে, যে ইন্ডিভিজুয়ালিটি একদিকে গুরুত্বপূর্ণ, অন্যদিকে সেন্স অফ কমিউনিটি গুরুত্বপূর্ণ, কিন্তু এর একটা ব্যালেন্স আছে, আমরা করতে পারি। কিন্তু অন্যদিকে আমাদের সমস্যাটা হয়ে গেছে যে আমাদের মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি সমাজ হিসেবে যদি কোনো অন্যায় অত্যাচার দেখি অনেকক্ষণ ধরে আমরা সহ্য করি এবং সেটা হয়তো একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে। এই চর্চাটাই যদি আমাদের ভেতরে আসে তাহলে হয়তো ওই সংস্কৃতিটাই যদি আমাদের ভেতর লালন করা হয় তাহলে হয়তো আপনার কথা একদম একটা যদি বেসলাইন ধরি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের ওই চর্চাটা বাড়বে এবং আমরা সামনে দেখতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক সময় নিয়েছে আপনার কাছ থেকে, এবং আমার মনে হয় যে আমরা আজকে একটা নতুন ভিন্নভাবে আমাদের রাষ্ট্রচিন্তাটা পেলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। নতুন কিছু নয়, কিন্তু অনেক সময় একই কথা বারে বারে বলতে হয়, অতএব আমিও একই কথা হয়তো সবার মনে আছে সেটাই বললাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।